আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে যে স্টোরিটা আমি শেয়ার করতে চাচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে এটি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামের ঘটনা। এই স্টোরিটি আমাকে শেয়ার করে দিয়েছেন সৈকত, যার বাড়ি খুলনা, এবং সৈকত মাঝে মাঝেই অনেক চমৎকার চমৎকার স্টোরি আমাকে এনে দেয়। এজন্য সৈকতকে ধন্যবাদ। ঘটনাটি বেসিক্যালি যিনি বলেছেন ওনার নাম হচ্ছে আসাদ ভাই, এবং যার সঙ্গে ঘটেছে সেটা হচ্ছে আসাদ ভাইয়ের বাবা। ঘটনাটির সময় ছিল 2012 সালে। আসাদ ভাইয়ের যে বাড়ি, গ্রামের বাড়ি, সেটা সম্পর্কে একটু বলে নেই। সেটা হচ্ছে যে ওনার বাড়িটা যেই জায়গাটাতে, সেই জায়গাটা বিশাল এরিয়া নিয়ে ওনার বাসা। তো বাসার ওনাদের যে থাকার যে ঘরগুলো আছে, সেই ঘরগুলোর পাশে আবার একটি বড় পুকুরও আছে। পুকুরের পাশে বিশাল বাঁশ ঝাড় আছে। আবার ওই বাঁশঝাড়ের পাশাপাশি দুটো কবরস্থান আছে। একটি হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান, আর একটা হচ্ছে ওনারা একটা সাধারণ মানুষের জন্য একটি কবরস্থান বড় করে দান করেছিলেন, সেটা সেই কবরস্থান। এরকম দুটি কবরস্থান ওনাদের বাসার পাশেই আছে আর কি। ওনাদের বাসার পাশে যে পুকুরটা রয়েছে, ওই পুকুরের পাশে যেই বিশাল বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের পাশে পাশে এই দুটো কবরস্থান আছে। একদিন এই আসাদ ভাইয়ের আব্বা যিনি, উনি যেটি করেন সেটা হচ্ছে যে উনি প্রায় প্রতিদিনই চেষ্টা করেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি ওঠেন। কোনোদিন দেখা যাচ্ছে যে বাসার কাছে যে কলটি রয়েছে, সেই কলেই উনি অজু করেন। আবার কখনো দেখা যাচ্ছে যে পুকুর আছে, পুকুরে উনি অজু করতে চান। একদিন উনি রাত্রে আসলে অতটা ঘুমান নাই। নর্মালি উনি ঘুম থেকে আবার উঠে রাত 2টা-2:30টার দিকে উঠে অজু করে তখন উনি তাহাজ্জুদের নামাজ পড়েন। ওই দিন বিভিন্ন পারিবারিক কারণে ওনার স্ত্রীর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে যায়। তখন রাত বেজে যায় প্রায় 1টা কি 1:30টা। তখন উনি চিন্তা করেন যেহেতু 1টা-1:30টা বেজে গেছে, এখন যদি শুয়ে পড়ি তাহলে তাহাজ্জুদের নামাজের জন্য তো উঠতে পারবো না। তো একটা কাজ করি, একবারে অজু করে আসি, অজু করে তাহাজ্জুদের নামাজটা পড়েই শুয়ে পড়ি। তখন এই চিন্তা করেন। এই চিন্তা করলে ওনার স্ত্রীকে বলেন যে এখন আমি আজকে আর কলে অজু করব না, যাই একটু পুকুরের পানিতে আজকে অজু করে আসি। ওই দিনটি আবার ছিল আমাবস্যা। ওই দিনটি না রাত আর কি, এই রাতটি ছিল আমাবস্যার রাত। এটাও ওনার অতটা মনে ছিল না। উনি যখন বাসার একদম কাছেই তো পুকুর, যখন বের হয়েছেন একদম ঘুটঘুটে অন্ধকার, তখন ওনার মনে হচ্ছিল যে একটু বাতি নিয়ে আসলে ভালো হতো। আর তখন উনি বুঝতে পারলেন যে আসলে আজকে অমাবস্যা। এই অমাবস্যার কথা চিন্তা করেও উনি আসলে ওরকম কোনো ভয় কখনো পানও নাই। উনি এরকম ওনার সাথে কোনো প্যারানর্মাল বিষয় ঘটতে পারে ওটা উনি চিন্তাও করেননি। উনি যেটি করেন সেটি হচ্ছে যে পুকুরে উনি নামতে যাবেন, পুকুরের ঘাটে। ওই পুকুর ঘাটের পাশেই আরেকটি ওয়াশরুম ছিল। দেখা যাচ্ছে যে ওই ওনাদের বাড়িতে গৃহস্থ বাড়ি, তো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কামলারা ওনার কাজে আসেন, তাদের জন্য বাড়ির বাইরে আলাদা একটা ওয়াশরুম বানানো ছিল। তো উনি হঠাৎ করে খেয়াল করেন যে ওই ওয়াশরুমের দরজাটা ধপাস করে খুলে গেল, এবং কালো ছায়ার মতো কি যেন বের হয়ে এসে একদম ঝাঁপ দিয়ে পুকুরের পানিতে পড়ে গেল। উনি এই জিনিসটা দেখে আসলে বেশ ভয় পান। ভয় পেলেও উনি চিন্তা করেন যে এত রাত্রেবেলা বের হয়েছি, ছোটখাটো জিনিস যে দেখবো এটা স্বাভাবিক। তো উনি এই চিন্তা করেন এবং উনি আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন, এবং উনি আবারও পুকুরের ঘাটে নেমে যান। নেমে পানিতে অজু করা শুরু করেন। তো উনি যখন অজু করছিলেন তখন অদ্ভুত একটা ব্যাপার উনি ফিল করছিলেন। সেটা হচ্ছে যে উনি যখন পানিতে হাত ডুবাচ্ছিলেন অজু করার জন্য, ওনার মনে হচ্ছিল যে ওনার হাতের সাথে কোনো একটি হাত ছোঁয়া লাগছে, মানুষের মতো হাত বা অন্য কিছু। তো উনি ফার্স্টে মনে করেছিলেন যে কোনো মাছ হবে হয়তো বা, কারণ অনেক সময় আমরা পুকুরে নামলে
আমাদের পায়ের নিচে মাছ পড়ে যায় বা পায়ের সাথে মাছের বাড়ি খায়, এরকম কিন্তু হয়ই। যারা পুকুরে নেমেছেন আপনারা জানেন, এই এক্সপিরিয়েন্স মোটামুটি অনেকেরই আছে। পুকুরে নামলে মাছের সঙ্গে শরীরে টাচ লাগে। তো উনি ফার্স্টে মনে করেছিলেন যে ওনার হাতের সঙ্গে মাছের ছোঁয়া লাগছে, কিন্তু উনি কিছুক্ষণের মধ্যে আবিষ্কার করলেন যে না, এটা তো আসলে মাছের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো মানুষের নরম হাত বা এই টাইপের কিছু। তো উনি যাই হোক, উনি তারপরেও চিন্তা করেন যে মাছই হবে আর কি। এই চিন্তা করে অজু করে পেছন দিকে ঘুরে আস্তে আস্তে ওঠা শুরু করেন, মানে পুকুর ঘাট থেকে উপরের দিকে ওঠা শুরু করেন। কিন্তু তখন উনি ফিল করেন যে কেউ মনে হয় ওনার মানে নরম হাতে ওনার 2 পা ধরে রেখেছে এবং ওনার 2 পা অবশ হয়ে গেছে, উনি কিছুতেই উঠতে পারছেন না এরকম মনে হচ্ছে। ওই অবস্থায় উনি পেছন দিকে ঘুরে তাকান, কিন্তু উনি কিছুই দেখতে পান না। কিন্তু উনি ফিল করছিলেন ওনার কোনো নরম কোনো হাতটা যদিও বড়, কিন্তু নরম কোনো হাত ওনার পা ধরে রেখেছে, কিন্তু খুব শক্ত করে ধরে নাই, মানে একটা মিডিয়াম ফোর্সে আর কি ধরে রেখেছে। উনি কষ্ট করে মানে উঠে পড়েন, ঘাট থেকে উপরে উঠে পড়েন এবং উঠে দ্রুত বাসায় চলে আসেন। বাসায় এসে ওনার স্ত্রীকে বলেন যে এই ঘটনা, আমি তো এই মানে ঘটনাটা কেবল এক্সপিরিয়েন্স হলো আমার। তখন ওর স্ত্রী বলেন যে আপনি দ্রুত শুয়ে পড়ুন, আপনি দ্রুত শুয়ে পড়ুন, এখন তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার নেই, ফজরের নামাজের সময় আজান দিলে আমি আপনাকে ডেকে দিব, তখন ওটা ফজরের নামাজ পড়বেন, এখন আর তাহাজ্জুদের নামাজ পড়েন না, আপনি দ্রুত শুয়ে পড়েন, এখনই ঘুমিয়ে পড়ুন। তখন উনি ওনার স্ত্রীর কথা শুনে শুয়ে পড়েন। তখন স্ত্রীর ভাষ্য অনুযায়ী হঠাৎ করে রাতের বেলা এই ওনার শুয়ে পড়ার প্রায় 1 ঘন্টা পরে উনি ঘুমের মধ্যে গোংরাতে থাকেন। আমরা অনেক সময় যে বোবায় ধরা বলি, যেটা এরকম বোবায় ধরা বলতে যেটা বোঝায় আর কি, তো এরকম উনি গোংরাতে থাকেন আর কি। ওনার স্ত্রী ওনাকে ধাক্কা দেন, ধাক্কা দিয়ে ওনার ঘুম ভাঙিয়ে দেন, বলে কি হয়েছে কি হয়েছে? উনি বলেন যে না কিছু হয় নাই, তো দুঃস্বপ্ন দেখেছি। উনি এটা বলছেন যে উনি বলছেন যে স্বপ্নে দেখলাম যে 2 জন বিশাল দেহি মানুষ আমাকে নিয়ে টানা হেঁচড়া করছে, মানে টানতে টানতে কোথায় জেনে নিয়ে যাচ্ছে, আমি স্বপ্নের মধ্যে এটা দেখলাম। তখন স্ত্রী বললেন আপনি দুঃস্বপ্ন দেখেছেন, আপনি ঘুমিয়ে পড়ুন। উনি আবারও ঘুমিয়ে পড়েন। সকাল মানে ভোরের দিকে ফজরের আজানের দিকে যখন ওনার স্ত্রী ওনাকে ডাকতে যাচ্ছেন, ওনার গায়ে হাত দিয়ে দেখেন প্রচণ্ড জ্বর ওনার শরীরে, প্রচণ্ড জ্বর, প্রায় 104 এরকম জ্বর আর কি। তখন আসাদ ভাইয়ের আম্মা যিনি আর কি, তো উনি আবার আসাদ ভাইকে মানে ডেকে ওঠান যে তোমার আব্বুর এরকম জ্বর হয়েছে। তখন আসাদ ভাই আসেন, ওনার পাশে যে ঘর ছিল, ওনার যে শরিকরা ছিল এরকম জ্বরের কারণে তারাও আসেন, এসে দেখেন এই ভয়ঙ্কর জ্বর, মানে প্রচণ্ড জ্বর। তো সবাই চিন্তা করেছেন নর্মাল জ্বর, কিন্তু যখন ওনার মানে আসাদ ভাইয়ের আম্মা ওই ওনার স্ত্রী যখন বলেন আর কি যে রাতের বেলা তো এই ঘটনা ঘটেছে, তখন ওনারা চিন্তা করেন যেহেতু এটা স্বাভাবিক জ্বর না, তাহলে উনি ভয় পেয়েছেন। তখন ওনাকে মানে ফজরের নামাজের পরপরই বেশ মানে ঝাড়ফুঁক করা হয়। অনেকেই আসেন যারা ঝাড়ফুঁক জানেন, ঝাড়ফুঁক করা হয়, কিন্তু কিছুতে জ্বর সারছিল না। এরকম 3 দিন যায়, 4 দিন যায়, জ্বর আর সারে না। কিন্তু যখন 7-8 দিন হয়ে গেল, তখন ওনারা মনে করেছেন যে এটা মনে হয় টাইফয়েড জ্বর, ভয়ের কারণে জ্বর হলো তো সেরেই যেত, এটা মনে হয় টাইফয়েড জ্বর, কারণ আমরা জানি টাইফয়েড জ্বর কিন্তু বেশ অনেক দিন স্টে করে। তো টাইফয়েড জ্বর মনে করে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার টেস্ট করেন, কিন্তু ওনার কোনো টাইফয়েড ধরা পড়ে না। উনি বেশ কিছু অ্যান্টিবায়োটিক খান, কিন্তু তারপরেও ওনার টাইফয়েড ধরা পড়ে না। তখন আসলে কি হলো এটা মানে কেউ কিছু বুঝতে পারছিলেন না। তখন যেটি হয় সেটা হচ্ছে যে এই আসাদ ভাইয়ের বাসায় বেশ আগে একজন শিক্ষক এসে ওনাদেরকে মানে পড়াতেন। বেসিক্যালি উনি যদিও জেনারেল মানে লাইনের শিক্ষক, বাংলা অঙ্ক ইংরেজি এগুলোই পড়াতেন ওনাদের বাসায় এসে ওনার ভাইদেরকে, কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং দেখলে মনে হতো উনি একজন খুব বড় মাপের একজন হুজুর। এবং উনি যেটি করতেন সেটি হচ্ছে যে উনি অনেক সময় এই তাবিজ কবজ এবং ঝাড়ফুঁক এটা উনি করতেন আর কি, ওই শিক্ষক। তখন আসাদ ভাই ওই শিক্ষকের কথা মনে পড়ে এবং ওনার কাছে যান যে এই ব্যাপার, আপনি একটু এসে আমার আব্বুকে দেখে যান এবং কি ঘটনা ঘটেছে সব কিছু বিস্তারিত বলেন তাকে। তো উনি আসেন, উনি আসার পরে মানে দিনের বেলাতেই সবার সামনে যেটি করেন সেটা হলো ঘরের মধ্যে একটি তারকা চিহ্ন আঁকেন। শ্রোতা বন্ধুরা, আমরা অনেক সময় যে তারা আঁকি, আপনারা খেয়াল করবেন যে তারার কিন্তু শীর্ষ দেশ আমরা মানে 5টি শীর্ষ দেশ আঁকি একটি তারার। তো উনি যেটি করেন,
সেটি হলো এই তারার যেই 5টি শীর্ষ দেশ, এই শীর্ষ দেশে 4টি শীর্ষ দেশে উনি ফুলের মতো মানে কিছু কয়েক টাইপের ফুল রাখেন। ফুল রেখে একটি শীর্ষ দেশে মানে একটি পা যেটা ফাঁকা ছিল ওখানে ওনার শাহাদাত আঙ্গুলি, শাহাদাত আমরা যেটাকে তর্জনী বলি আর কি, এই তর্জনী চেপে ধরে প্রথমে সালাম দেন, নিজেই সালাম দেন এবং কথা বলতে থাকেন। ওখানে অনেকেই উপস্থিত ছিল, সবাই সেটা মানে শুনছিল। কারো উপর পজেস হয়ে মানে করিয়ে যে কোনো কথা, বিষয়টা এমন নয়, সরাসরি কথা। উনি প্রথমে সালাম দেন এবং বলেন যে, খুব সম্মানের সাথে বলেন যে তোমরা ওনাকে কেন আসর করেছ? তখন ওই পাশ থেকে বলছে যে আমরা তো ওনাকে কখনো আসর করি নাই এবং এখনও আমরা তো ওনার সাথেও নাই। তখন বলে যে তাহলে এই যে ওনার যে জ্বর, তারপরে ওনাকে তোমরা ভয় দেখাইলে কেন, আর এই জ্বর হয়েছে কেন? তখন ওই পাশ থেকে বলে যে আসলে উনি যেদিন আমাদের সাথে দেখা হয় এই দিনটা, এই রাতটা ছিল হচ্ছে অমাবস্যার রাত। আমাদের আসলে কোনো ইচ্ছা ছিল না ওনাকে মানে কোনো ডিস্টার্ব করার, কিন্তু উনি আমাদের মানে চলার পথে চলে আসছেন, যার কারণে আমাদের আসলে সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবেই ওনার সঙ্গে একটু ডিস্টার্ব হয়ে গিয়েছে এবং আমরা সত্যি একটু দুষ্টুমি করে ফেলেছি, কিন্তু আমরা তো ওনাকে কোনো ক্ষতিও করি নাই বা আমরা ওনাকে আসরও করি নাই এবং আমরা ওনাকে ধরেও রাখি নাই। তখন বলেছে তাহলে জ্বর আসলো কেন? বলে যে আসলে জ্বর আসছে কারণ মানুষ যখন কোনো জিনের দ্বারা কোনো কারণে প্রভাবিত হয় তখন ভয় পেলে এই জ্বরটা একটু দীর্ঘস্থায়ী হয় এবং এটা সেরেও যায়। ওই জিনেরাই বলছে যে ওনার ভয়ের কোনো কারণ নাই, উনি সেরে যাবেন। তখন ওই ওস্তাদ বা শিক্ষক উনি বলছেন যে তোমরা এখানে কয়জন থাকো? তখন ওই জিনেরা বলছে আমরা 2 ভাই, আমরা এখানে থাকি। বলে তোমরা কি করো? বলে যে এইখানে যে কবরস্থান আছে, এই কবরস্থানের পাশ দিয়ে একটি রাস্তা গিয়েছে এবং আরেকটু সামনে গিয়ে একটা দোকান আছে। তো ওই দোকানটা আসলে আবুলের দোকান নামে পরিচিত। তো ওই দোকান বলে যে আমরা এই দোকানের এই রাস্তাটা আমরা একটা পাহারা দিই, এখানে রাতের বেলা আমরা পাইচারি করে আমরা পাহারা দিই। বলে তোমরা কিভাবে পাহারা দাও? বলে যে আমরা হাতে ল্যাম্প, আমরা যেটাকে কুপি বলি, বলে যে আমরা এই 2 ভাই 2টো কুপি নিয়ে পাহারা দিই। তখন বলে তোমরা এখানে কেন পাহারা দাও? তখন বলে যে এটা আমরা প্রায় 400 বছর ধরে এটা আমরা পাহারা দিচ্ছি এবং আমাদের যিনি মুরব্বী উনি বলে দিয়েছেন যে এই রাস্তাটা যেন আমরা পাহারা দিই এবং আমরা কারো কোনো ক্ষতি করি না। তো ঠিক আছে, তাহলে বললো যে মানে তখন ওই শিক্ষক বলেন ঠিক আছে তাহলে তোমরা ওনাকে ডিস্টার্ব করো না বা এখানকার কারো ওইভাবে কোনো ক্ষতি করো না। তখন ওরা বলেন ঠিক আছে আমরা ওইভাবে কারো ক্ষতি করব না, কিন্তু আমাদের সামনে যদি কেউ পড়েই যায় তখন আমরা যদি কিছু বলি সেটা যেন সবাই একটু মেনে নেয়, তাহলে আমরা খুশি। তখন বলে আচ্ছা ঠিক আছে আমরা মানুষদেরকে বলে দিব যদি তোমাদের সামনে কেউ কখনো পড়ে যায় তোমরা যেটা বলবা সেটা যেন তারা শোনে। তো এই শর্তে তখন ওই 2 জনকেও ছেড়ে দেওয়া হয় এবং আস্তে আস্তে আসাদ ভাইয়ের আব্বা ভালোও হয়ে যান। তো ঘটনা আসলে কিন্তু মানে এটা আসাদ ভাইয়ের সাথে এই ঘটনাটা শেষ, কিন্তু ওই রাস্তার কয়েকটা ঘটনা মানে সেটা আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে ওই রাস্তায় কিন্তু এখনও হরহামেশা কিছু ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে অনেক সময় রাতের বেলা দেখা যায় ছোট্ট 2টো আলো মানে এই মাথার থেকে ও মাথা মানে আলো আসা যাওয়া করছে। এটা অনেকে আলেয়ার আলো মনে করতে পারেন, কিন্তু ওই এলাকার লোক জানে এটা আসলে আলেয়ার আলো না। সেটা হচ্ছে ওই কবরস্থানের পাশে, ওই পুকুরের পাশে, এই বাজার এরিয়াটায় এখানে 2টা জিন থাকে, ইনারাই ওই যে আলো নিয়ে পায়চারি করেন, এটা ওখানকার লোকজন জানে। আর অনেক সময় ওদিক দিয়ে যদি কখনো কোনো লোক রাতের বেলা আসা যাওয়ার সময় কিছু ডিস্টার্ব ওনারা ফিল করেন। যেমন আমরা মাঝে মাঝে এই টাইপের গল্প শুনেছি যে বাঁশঝাড়ের পাশ দিয়ে আসার সময় কোনো বাঁশ মানে নুইয়ে থাকে আবার উপরে উঠে যায়, এরকম কিছু ঘটনা তো ঘটে। এইটা ওই রাস্তার একটা সচরাচর ঘটনা, মানে নিত্য নৈমিত্তিক ঘটনা। এটা অনেকের সাথেই এই ঘটনাটা ওইখানে ঘটে। এবং আরও যেটা হয় সেটা হচ্ছে যে যদি কখনো দেখা যাচ্ছে যে কোনো লোক কোনো কারণে দেরি হয়ে গেছে, হাতে কোনো মাছ মাংস নিয়ে আসছে, তখন স্পেশালি মাছ নিয়ে আসলে তখন ওরা মানুষের সুরতে এসে ওই মাছ দাবি করে। আমরা এই টাইপের গল্প কিন্তু এর আগে অনেক শুনেছি। ওনারা মানুষের এসে মাছ দাবি করে এবং তখন কিন্তু ওই মাছটা দিয়ে দিতে হয়।
এটা যে সবসময় যে মাছ দেখলেই যে আসে তা না, হঠাৎ হঠাৎ এরকম হয়। এবং মানে এই ভয়ঙ্কর এই বিষয়টার সাথে ওই এলাকার লোক বেশ পরিচিত, তাদের কাছে বেশ অনেকটা এটা স্বাভাবিক হয়েছে। আমাদের কাছে শুনে হয়তো ভয় লাগছে, কিন্তু ওইখানে এই ঘটনাটা মানুষের কাছে অনেকটাই স্বাভাবিক। কিন্তু একবার একটা ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে এক ব্যক্তি, ওনারা যেটা মানে আসাদ ভাইয়ের বর্ণনা অনুযায়ী সেটা হচ্ছে যে ঢাকা থেকে একটি লঞ্চ এটি ছাড়ে এবং ছেড়ে এসে প্রথমে ওই আশাশুনি উপজেলার কাছে একটা ঘাট আছে, এই ঘাটের কাছে আসে রাত 2:30টার দিকে। তখন ওখানে কিছু যাত্রী নামিয়ে দিয়ে আবার সেটি খুলনায় চলে যায়। তো একজন যাত্রী এরকম মানে উনি চাঁদপুর থেকে বেশ কয়েকটা ইলিশ মাছ কিনেছিল। যখন চাঁদপুরে ঘাটে দাঁড়িয়েছিল তখন উনি বেশ কয়েকটা ইলিশ মাছ কিনেছিল। তখন উনি যখন আসছিল তখন আবার যখন ওই রাত 2:30টার দিকে মানে আশাশুনির ওখানে যেই ঘাট আছে সেই ঘাটে নামিয়ে দেয়, উনি সেটা নিয়ে আসছিলেন আর কি। ওদিক দিয়ে আসার পথে উনি বিষয়টা অতটা জানতেন না যে এখানে এরকম ঘটনা হয়। তো ওনার কাছে মানুষের স্রোতে একজন এসে মাছ চেয়ে বসেন। এখন উনি বলছেন যে উনি আসলে বুঝতে পারেন নাই যে এটা আসলে কি। উনি বলেন যে আপনার মাছ খাওয়ার দরকার, আপনি আমার বাসায় আসেন, রান্না করে আমার পরিবারের সাথে আমি আপনাদেরকে খাওয়াবো। কিন্তু আমি তো অনেক কষ্ট করে মাছটা কিনে নিয়ে আসছি, এত দূর থেকে নিয়ে আসছি, আমি আপনাকে কেন দিব? তখন ওরা বলে যে তোমার কাছে তো 2টা মাছ, তাহলে একটা দিয়ে যাও। বলে যে না, আমি একটাও দিব না। তো ওদের সাথে একটু কথা কাটাকাটি হয়, সে মাছ নিয়ে আগাতে থাকে। আগাতে আগাতে রাস্তার মানে মাটির রাস্তা তো এক জায়গা বেশ কাদা ছিল, ওই দিন আবার বৃষ্টিও হয়েছিল, কাদা ছিল। তো ওখানে কাদার মধ্যে উনি যখন পা দিয়েছেন তখন উনি মানে ওই লোকটি ফিল করলেন যে উনি আস্তে আস্তে কাদার মধ্যে ডুবে যাচ্ছেন। মানে মনে হচ্ছে চোরা কাদায় পড়ে গেছেন, ডুবে যাচ্ছেন। তখন ওই অবস্থায় উনি চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। ওনার ওই চিৎকার মানে আশেপাশের লোকদের কাছে মানে আশেপাশে অনেকে শুনতে পান যে কোনো লোক চিৎকার করছে। বেশ কিছু লোকজন হাতে টর্চ লাইট নিয়ে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর তখন ওই ব্যক্তিকে কোমর পর্যন্ত মানে মাটির নিচে মানে কাদার মধ্যে উনি ডুবে গেছেন, এই অবস্থায় এসে লোকজন পান। তখন ওনাকে ওখান থেকে টেনে তোলেন এবং ওনার যে 2টা ইলিশ মাছ ছিল এই 2টা মাছ কিন্তু আর ওখানে পাওয়া যায়নি। তখন উনি সবাইকে বলেন যে এই ঘটনা। তখন ওখানকার লোকজন বলেন যে তোমার উচিত ছিল, যেহেতু 2টো মাছের মধ্যে অন্তত একটি মাছ চেয়েছিল, তোমার উচিত ছিল দিয়ে দেয়া, কারণ আমরা এই ঘটনাগুলোর সাথে মানে পরিচিত এখানে। তো তখন উনি বলেন যে আমি তো বিষয়টা জানতাম না, তো যার কারণে আমি তো মানে বুঝতে পারি নাই যে এই ঘটনা ঘটেছে। তো এটাই ছিল আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে এই যে ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম ওনার নাম হচ্ছে ইরফান সাদ এবং উনি পেশা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। উনি ঘটনাটা পাঠিয়েছেন ওনাদেরই চট্টগ্রাম এলাকার। তো ঘটনাটি 2011 সালে চট্টগ্রামে তার খালাতো বোনের শ্বশুর বাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা। সঙ্গত কারণে তিনি এক্স্যাক্ট লোকেশনটি আমাদের শেয়ার করেননি। তো ওই আপু মানে এই আপুর দুলাভাই সেবার ঈদের দিন বেড়াতে এসেছিলেন ভাইদের বাসায়। তো বিকালে চা নাস্তার পর সবাই আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে কখন যে সন্ধ্যা হয়ে গেছে কেউ খেয়াল করে নাই, তখনও মাগরিবের আজান দেয় নাই। তখন হঠাৎ আপুর মোবাইলে ফোন আসে এবং তারা দেখে যে আপুর মোবাইলে ফোন আসার পর আপুর বড় মেয়ে মানে ওই আপুর ভাগ্নি, তো উনি বলেছেন যে ওনার ভাগনা ভাগ্নি আছেন 4 জন এবং সবাই বাসাতেই ছিল, কারণ ওদের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, তাই তারা ওই ইরফান ভাইদের বাসায় আসেনি। তো কল রিসিভ করার পর কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ করে দেখলো আপু হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। তো তারা সবাই ভয় পেয়ে গেল, ভাবলো যে বিপদ হলো না তো কোনো। জিজ্ঞেস করার পর আপু বলে যে একটু আগে নাকি আপুর শ্বশুর বাড়িতে ভূমিকম্প হয়েছে, সবাই বাইরে উঠানে দাঁড়িয়ে আছে, শুধু আপুর শ্বশুর শাশুড়ি ছাড়া। উনি দুর্বল ছিল এবং হাঁটাচলা করতে পারতো না দেখে তিনি বাইরে দাঁড়িয়ে আছে, আর তিনি দোতলায় থাকতেন। এর বেশি কিছু আর জানা গেল না। তো ইরফান ভাই ভাবলো আড্ডায় হয়তো খেয়াল হয়নি যে ভূমিকম্প হয়েছে, কিন্তু আপু বললো নাকি শুধু ভূমিকম্প না, আরো কিছু নাকি হয়েছে। তো তার মেয়ে বুঝিয়ে নাকি বলতে পারেনি, শুধু নাকি কাঁদছিল। তো আপু আর দুলা ভাই দেরি না করে সেখান থেকে বেরিয়ে যায়। তো সাথে সাথে ওই ইরফান ভাইয়ের আব্বুও যায়। তো আপুর শ্বশুর বাড়ি ছিল ওই ইরফান ভাইদের বাড়ি থেকে মিনিট 15 রাস্তা। তো খুব জলদি তারা পৌঁছে যায়। ওখানে পৌঁছানোর পর দেখা গেল সবাই তখন বাড়ির বাইরে দাঁড়িয়ে, শুধুমাত্র ওই ইরফান ভাইয়ের ভাগ্নি দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। বাকি সদস্যরা সবাই ওই আপুর হাজবেন্ড মানে দুলা ভাইকে ঘটনা খুলে বলতে শুরু করে। তখন নাকি প্রায়
সন্ধ্যা হয়ে গেছে, তো হঠাৎ পুরো বাড়ি প্রচন্ড জোরে থরথর করে কেঁপে ওঠে। 5:30টার সময় এটা। তো ভূমিকম্প ভেবে সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর ভূমিকম্প থেমে যাওয়ার পরে সবাই বাড়িতে প্রবেশ করে। কিন্তু ঠিক মিনিট 10 পর হঠাৎ রান্নাঘরে সব হাঁড়ি পাতিল ধুমধাম করে পড়তে শুরু করে। চেয়ার টেবিল সব জোরে জোরে কাঁপতে থাকে। পুনরায় ভূমিকম্প মনে করে সবাই আবার বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার বাড়ির বাইরে আশেপাশের কিছু মানুষ বলে, আপনারা সবাই বাইরে কেন, কি হয়েছে? তো তারা বলে ভূমিকম্পের কথা। তো মানুষগুলো বলে, কোথায় ভূমিকম্প? কোনো ভূমিকম্প হয় নাই তো, আমরা তো কোনো কিছু ফিল করি নাই। এটা শোনার পর আর কেউ ভয় বাড়িতে প্রবেশ করে নাই। আপুর দেবর শুধু জীবনের ঝুঁকি নিয়ে আপুর ওই দেবরের মা মানে আপুর শাশুড়িকে দোতলায় ছিল, তার কোনো ক্ষতি না করে সব মানে ভিতরের জন্য চলে যায় আর কি। তো সব শোনার পর আপুর দুলা ভাই আপু সবাই মিলে বাড়িতে প্রবেশ করে। তো ওই ইরফান ভাইয়ের আব্বুও ছিল সাথে। পুরো বাড়ি ভেতরে তছনছ অবস্থায়। সব আস্তে আস্তে সবাই গোছাতে লাগে। সেদিনের মতো সবাই বাড়িতে ঠিকঠাক করে, আর কিছু হয় না। বিপত্তিটা ঘটে পরের দিন থেকে। পরের দিন সকালে আপুর মেয়ে মানে আপু রান্নাঘরে রান্না করছিল, তো কাজের মেয়েটা থালা বাসন পরিষ্কার করছিল। হঠাৎ কাজের মেয়েটা চিৎকার দিয়ে ওঠে। আপু ফিরে দেখে কাজের মেয়েটার গলার পাশ দিয়ে কেটে গেছে, হালকা রক্ত বের হচ্ছে এবং পাশে বটি পড়ে আছে। আপু দৌড়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে রক্ত পড়া থামায়, আর কিছুক্ষণ পর ডাক্তার এসে মেয়েটাকে ওষুধ দিয়ে যায়। এরপর কাজের মেয়েটাকে জিজ্ঞেস করা হলে সে বলে আপুর পাশ থেকে নাকি বটিটা তার পাশ দিয়ে ঘেঁষে তার গলার মধ্যে লাগে। তখন রান্নাঘরে আপু আর তার কাজের মেয়েটা ছাড়া কেউই ছিল না। এদিকে এসব হওয়ার সময় বাড়ির পেছনের দিকটায় জাহিদ মানে ইরফান ভাইয়ের, আসলে সব ঘটনা জাহিদ ভাইয়ের রিলেটেডটাই চলে আসে। জাহিদ ভাইয়ের কথা, ইরফান ভাইয়ের ভাগ্নে নাকি খেলাধুলা করছিল। তখন হঠাৎ তার আর্তচিৎকারে বাড়ির সবাই দৌড়ে ছুটে যায়। দেখে ইরফান ভাইয়ের ভাগ্নে বেহুশ হয়ে পড়ে আছে। পরে জ্ঞান ফিরলে ভাগ্নে জানায় জুব্বা আল খেল্লা পরিহিত একজন অনেক লম্বা লোক নাকি তার গলা ধরে শ্বাসরোধ করতে চেয়েছিল। লোকটার চেহারা স্পষ্ট ছিল, আর লোকটা নাকি হঠাৎ পেছন থেকে এসে এভাবে চাপ দিয়ে ধরে। এরপর দেরি না করে বাসার যে হুজুর ডাকা হয়। বলে রাখা ভালো যে আপুর শ্বশুর অনেক বড় আলেম ছিল। উনি মারা যাওয়ার পর আপুদের শ্বশুর বাড়িতে টুকটাক অশরীরী অনেক কিছু অনুভব করা যেত, কিন্তু এমন ভয়াবহ প্রাণঘাতী কখনোই কিছু হয় নাই। তো হুজুর আসার পর পুরো বাড়ি ঘুরে দেখে বলে বাড়িটার মধ্যে হয়তো কালো জাদু করা আছে এবং 20টা শক্তিশালী জিন চালান দেওয়া আছে। কারা দিয়েছে, কেন দিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তিনি বলতে পারলেন না। তবে পুরো বাড়ি বন্ধ করে দিয়ে গেলেন এবং বললেন সবাই যাতে সাবধানে থাকে, পুনরায় সমস্যা হতে পারে। এরপর দিন ভালোই যাচ্ছিল। হঠাৎ বাড়ি আবার থরথর করে কেঁপে ওঠে এবং সবার শরীরে উড়ে উড়ে আঘাত করতে লাগলো বিভিন্ন জিনিস, যেমন ঝাড়ু, প্লাস্টিকের চেয়ার, জুতা, ছুরি ইত্যাদি। এভাবে হাওয়ায় ভেসে ভেসে জিনিসগুলো উঠতে আসতে সবাই দৌড়ে পালালো বাড়ি থেকে, শুধু আপুর শাশুড়ি ছাড়া। উনি নিয়মিত নামাজ, কোরআন তিলাওয়াত করে আর জিকির করতে লাগলেন। উনিও প্রচুর আঘাত পাচ্ছিলেন, কিন্তু উনি এক মনে জিকির করে যাচ্ছিলেন। কোনো সুরাহা না পেয়ে ইরফান ভাইয়ের দুলা ভাই দিশেহারা হয়ে যায়। পাশের বাড়ির একজন পরামর্শ দিল যে খাগড়াছড়ির মগ সম্প্রদায়ের একজন তান্ত্রিক নাকি তার চেনা জানা আছে। যেহেতু কালো জাদুঘটিত সমস্যা, তাই উনি নাকি একটু চেষ্টা করে দেখতে পারেন। তো দুলাভাই রাজি হয়, সেই তান্ত্রিককে বাসায় নিয়ে আসে। পরের দিন বাড়িতে ঢোকার আগে নাকি সে তান্ত্রিক দাঁড়িয়ে যায়, এবার বাড়ির চারিপাশে চক পাউডার জাতীয় কিছু ছড়িয়ে দেয়। এরপর সেই তান্ত্রিক বাড়িতে ঢুকে বাড়ির মাঝখানে ডাইনিং স্পেসে বসেন এবং প্রচুর আঁকাআঁকি করতে থাকেন। ওনার ঝুলি থেকে যখনই একটা মরা মানুষের খুলি বের করছেন, অমনি পুরো বাড়িতে যেন গম গম আওয়াজ হতে লাগলো। মানে অনেকগুলো মানুষ যদি একত্রে জড়ো হয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে সেরকম। তান্ত্রিক বলল, আপনারা সবাই বাড়ির দরজা জানালা বন্ধ করে দিন, সব বন্ধ করে দিন। এবং সব বন্ধ করা হলো তার কথা মতে। এ বাড়িতে 26টা বজ্জিন আছে, যেগুলো প্রচুর শক্তিশালী আর আকারেও বড়। এরপর তান্ত্রিক একটা বড় সাইজের থালার মতো জিনিস বের করে সবাইকে তাকাতে বলেন সেটাতে। ওখানে দেখা গেল বিশাল বিশাল আগুনের গোলার মতো বস্তু পুরো বাড়িতে ঘোরাঘুরি করছে। আর বাড়ির বাইরের গেটের দুই পাশে অন্তত 40 থেকে 50 ফুট উচ্চতার 2টা কালো অবয়ব দাঁড়ানো আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রজেক্টরে ফিল্ম দেখার মতোই সবাই ওই পাত্রটার মধ্যে সবাই দেখছিল জিনিসগুলা। এসব দেখে আপু বেহুশ হয়ে যায়। তান্ত্রিক বলে, অমুকের সাথে আপনাদের ভূমি নিয়ে ঝামেলা থাকায় ওরা আপনাদের এখানে পুরো বাড়িকে নিঃশেষ করে দেওয়ার জন্য এই জাদু এবং কুফরি কালাম করেছে। এদের মোকাবেলা করা ওই তান্ত্রিকের সাধ্যের বাইরে। ওই তান্ত্রিক সবাইকে বাড়িতে ছেড়ে চলে যাওয়ার উপদেশ দেয়। তো তার দুলাভাই ভেঙে পড়ে। এরপর
ওই ইরফান ভাইয়ের এক আঙ্কেল একজন প্রখ্যাত আলেমের খোঁজ দেন এবং তারা দুলা ভাই এবং ওই ইরফান ভাইয়ের আব্বুকে নিয়ে সেখানে যান এবং ওই আলেমকে নিয়ে আসার জন্য অনেক অনুরোধের পর ওই আলেম আসে এবং বাড়িতে প্রবেশ করে জোরে জোরে দোয়া দুরুদ পড়তে থাকেন। এরপর বলেন, যা কিছুই এখন হোক না কেন আপনারা কেউ ঘাবড়াবেন না, সবাই একসাথে বসে আল্লাহ তাআলাকে ডাকতে থাকুন। সেই হুজুরের পর অনেকগুলো কাচের বোতল বের করেন এবং কিছু দোয়া পরে অনেক কিছু মিশিয়ে বোতলে ঢালেন। পুরো বাড়িতে তখন গগন বিদারী আর্তচিৎকার শুরু হয়ে যায়। হুজুর কুলকুল করে ঘামতে থাকেন আর পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সারা বাড়িতে মাংস পোড়া আর ঝাঁঝালো উটকো বিশ্রী গন্ধ ছড়িয়ে যায়। হুজুর বিড়বিড় করে দোয়া পড়তে থাকে আর বোতলগুলো ধোঁয়ায় ভর্তি হয়ে যেতে থাকে একটার পর আরেকটা। আশ্চর্যজনকভাবে বাড়ির সব ধোঁয়া বোতলগুলোতে জমা হয়ে যায় আর হুজুর সবগুলো বোতলের মুখ লাগিয়ে দেন একটি বিশেষ সবুজ রঙের কাপড় দিয়ে। এরপর হুজুর সবাইকে অজু করে আসতে বলে এবং নামাজ আদায় করতে বলে। পুরো বাড়ি তখন নিশ্চুপ আর কেমন জানি শান্তিপূর্ণ বিরাজ করতে শুরু করে দেয়। হুজুর বলেন, সবগুলো বোতলে যাতে সাগরে ফেলে দিয়ে আসা হয়, জিনগুলোকে আটকে রাখা তাহলে সম্ভব হবে আল্লাহর রহমতে। আর হুজুর পুরো বাড়িতে বিশেষ বিশেষ জায়গায় দোয়া দুরুদ পড়িয়ে যান আর বাড়ির সবাইকে নিয়মিত নামাজ কালাম আদায় করতে বলেন। এরপর থেকে আর কোনো প্রবলেম হয় না তার শ্বশুর বাড়িতে। তো এটাই ছিল ঘটনা। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমার জেলা রাজবাড়ির। ঘটনাটি আমাকে দিয়েছে মাহিম নামের একটি ভাইয়া। ইতোমধ্যে সেই ভাইয়ার ভিডিও আপনারা দেখেছেন। আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি শোনার আগ পর্যন্ত আমার একটি ধারণা ছিল। ধারণাটি এমন ছিল যে জিন দেখার আগ্রহ বা জিন নিয়ে সাধনা করার আগ্রহ শুধু পুরুষ মানুষের মধ্যেই দেখা যায়, কিন্তু কোনো একটা টিনেজ মেয়ের মধ্যেও যে সেটা দেখা যেতে পারে এটি আমার অজানা ছিল। মাহিমের এই ঘটনাটি শোনার পর আমার সেই ধারণাটি বদলে যায় এবং কি পরিণতি ঘটেছিল, কি কি ঘটনা ঘটেছিল তার সাথে, সেই বিষয়টি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রিয় লিসেনার্স, ঘটনাটির শুরুটা হয় 2019 সালে এবং যার সাথে ঘটেছে সেই আপুর নাম রেহানা। তার বাসা রাজবাড়ি এবং রাজবাড়ির বেড়াডাঙ্গা এলাকায়। আমার বাড়িও যেহেতু একই এলাকায়, যার কারণে ঘটনাটি কালেক্ট করতে আমার খুব বেশি বেগ পেতে হয়নি। তবে ঘটনাটি বলার আগে এই রেহানা আপু এবং তার পরিবার থেকে বিশেষ পারমিশন নিতে হয়েছে, কারণ যেহেতু তিনি একজন নারী, তার সামাজিক মর্যাদার বিষয়টিও আমাদেরকে মাথায় রাখতে হয়েছে। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। রেহানা আপুরা ওনার পরিবারের সাথে তখন থাকতেন ফরিদপুরের অম্বিকাপুর এলাকার দিকে। উনি যখন ওই এলাকায় থাকতেন তখন ওনার বাসার থেকে একটু দূরে বেশ কিছু পুরাতন ভাঙাচোরা কবর ছিল। কে বা কারা ওনাকে বলেছিল যে বিশেষ একটি দোয়া বা বিশেষ একটা তদবিরের কথা বলেছিল, যে এটা করে কাগজে লিখে যদি ভাঙা কবরের মধ্যে ফেলা যায় 100 দিনের মাথায় জিনকে দেখা যায়। তো রেহানা আপুর জিন দেখার খুব আগ্রহ ছিল। উনি এই বিষয়টি একেবারে নিভৃতে কাউকে না জানিয়ে রেগুলার কাজটি করতে থাকেন। প্রতিদিন বিকালের পর এবং মাগরিবের আগে উনি কাগজে বিশেষ কিছু একটা লিখে প্রতিদিন একটি ভাঙা কবরের মধ্যে ফেলে দিয়ে আসতেন এবং ওনাকে নাকি বলা হয়েছিল 100 দিনের মাথায় ওনার এই সাধনা সিদ্ধি হবে এবং উনি জিন দেখতে পাবেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করতে 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 যখন 95 দিন হয়ে যায়, এর মধ্যে উনি কিচ্ছু দেখেননি। 95 দিন পরে 96 দিন, যেটা মানে 96তম দিন, যখনই উনি কাগজটি ফেলেন তার মধ্যে, তখনই দেখেন প্রায় 7 থেকে 8 ফুট লম্বা বিশাল জুব্বা পরা সুদর্শন একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে এবং বলছে, এই মেয়ে, তুমি এই কাজটি কেন করছো? কে বলেছে তোমাকে এই কাজ করতে? তুমি কি জানো না এই কাজটি ভয়াবহ বিপদের কারণ হতে পারে তোমার জন্য? আজকের পরে আর কখনো এই কাজটি করবা না। রেহানা আপু আসলে তাকে দেখে খুব যে বেশি অস্বাভাবিক রকমের কিছু মনে করেছেন বিষয়টা এমন নয়। তারপরও তিনি একটু ভয় পেয়েছেন, দ্রুত বাসায় চলে যান। কিন্তু এতে তিনি ভ্রুক্ষেপ করেন না।
97তম দিনের কাজও উনি করতে যান, সেটা করে ফেরেন 98তম দিন, 99তম দিন, 100তম দিন যেদিন ছিল শেষ, সেদিন রেহানা আপু ওই ভাঙা কবরের কাছে যান। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। যখনই উনি ওই কাগজটি কবরের মধ্যে ফেলেছেন, সাথে সাথে উনি দেখতে পান কবরের পাশ থেকে একটি ভয়ঙ্কর কালো মেঘের মতো ধোঁয়া চারদিকে পাক খাচ্ছে, ঠিক যেমন সাইক্লোন হয় তেমন। এবং কালো ধোঁয়াটি আস্তে আস্তে একটা লোমশ প্রাণীর মতো রূপ লাভ করে, এবং তার চোখ দুটি ছিল অনেক বড় বড় এবং ভয়ঙ্কর রকমের লাল টকটকে। এবং এই অবয়বটি তার দিকে তাকিয়েই বিকট শব্দে হেসে দেয়। রেহানা আপু প্রচণ্ড ভয় পান, যদিও পাশে তখনও তো অতটা সন্ধ্যা হয় নাই, মাগরিবের আজান দেয় নাই, অতটা অন্ধকারও হয়নি। দৌড়ে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর উনি বুঝতে পারেন উনি আসলে সত্যি সত্যি জিন দেখেছেন। ওনার 100তম সাধনা পূর্ণ হয়, 100তম দিনে জিন দেখার শখও ওনার পূর্ণ হয়। উনি ধারণা করেছিলেন ঘটনাটি হয়তো এখানেই শেষ, কারণ দেখেছেন শেষ হয়ে গেছে, আর হয়তো বা কিচ্ছু হবে না। কিন্তু কে জানতো যে ওনার জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এই ঘটনার কয়েকদিন পর থেকেই রেহানা আপু অদ্ভুত কিছু জিনিস দেখতে পান। বিশেষ করে রাতের বেলা যখন বাসার থেকে বাইরে বের হন কোনো কারণে, কারণ উনি যখন অম্বিকাপুরে ছিলেন তখন বাসার বাইরে ওয়াশরুম ছিল, কোনো কারণে বাইরে যেতে হলে উনি ভয় পেতেন। কেননা বাইরে গিয়েই উনি চিৎকার চেঁচামেচি শুরু করতেন। উনি দেখতেন ওনাদের বাড়ির চারদিকে যে বেড়া রয়েছে, এই বেড়ার উপরে বিশাল একটি অবয়ব দাঁড়িয়ে আছে। তখন চিৎকার চেঁচামেচি করতেন, কখনো কখনো সেন্সলেস হয়ে যেতেন, বাড়ির থেকে লোক বের হয়ে আসতো। এই জন্য উনি যখনই রাতের বেলা বাইরে বের হতেন, ওনার সাথে লোক বের হতো, ওনার আব্বা আম্মা বা ভাই বোন যেই থাকুক বের হতো সাথে। কিন্তু এভাবে কতদিন? একটা মানুষ তো সবসময় এভাবে থাকতে পারে না। এর মধ্যে ঘটে আরেকটি ঘটনা। এক রাত্রে তার পাশের বাড়ির যে একটা ছেলে রয়েছে, প্রতিবেশী, সেই বাড়িতে একটা ছেলে আছে, সে রাতের বেলাও যখন বাসা থেকে বের হয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য, সে ভয়ঙ্কর চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন সেই ছেলের বাবা মা এসে ধরাধরি করে তাকে ঘরে নিয়ে যায়, জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পরে জিজ্ঞেস করা হয়, কি ব্যাপার, তুমি এরকম চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেলা কেন? কিছু দেখেছিলে? ভয় পেয়েছিলে? বলে, হ্যাঁ, আমি দেখি আমাদের পাশের বাসার যেই বেড়া রয়েছে, আমরা এলাকায় বেড়া বলি, ওটা ওরকম দেয়াল ছিল না, বেড়াই ছিল। তো দেখছেন, ওই ছেলেটা দেখছেন যে ওই বেড়ার উপরে লম্বা, প্রায় 8-10 ফুট লম্বা সাদা জুব্বা পরা একটা লোক দাঁড়িয়ে আছে। তো এই দৃশ্য দেখে ওই ছেলেটি ভয় পেয়েছিল। তো বিষয়টি লোকজন স্বাভাবিকভাবেই নিয়েছিল, কারণ হচ্ছে যে হয়তোবা রাতের বেলা এরকম ভয় কেউ পেতেই পারে। এই জন্য পরিবার থেকে তাকে এমনি হালকা ঝাড়ফুঁক করে মোটামুটি স্বাভাবিক হয়ে যায় আর কি সব কিছু। এরকম ঘটনা যেহেতু রেহানা আপুর সাথে মাঝে মাঝেই ঘটছিল, তো রেহানা আপুর পরিবার চিন্তা করে যে এখানে আর থাকা যাবে না, আমরা রাজবাড়ি চলে যাই। তো রাজবাড়িতে উনি চলে আসেন ওনার পরিবারের সাথে, সবাই এখানে চলে আসেন। ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগের নয় লিসেনার্স, এটি কিন্তু এই যে 2019 সালের ঘটনা। 19 সালের মাঝামাঝির দিকে এই শুরুটা হয়েছিল আর কি। তো রাজবাড়ি আসার পরে আরো ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হন তারা। তার মধ্যে কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। ফার্স্ট যে ঘটনাটি তারা ফেস করেন, তো রেহানা আপু উনি রাতের বেলা ওয়াশরুমে যাবেন। তো ওয়াশরুমে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছেন। বের হওয়ার পর ওনার পরিবারের লোকজন সাথেই গেছে, ওনার বাবা সাথে গিয়েছে। যাওয়ার পরে তো উনি ওয়াশরুমে যাওয়ার পর দেখে আর কোনো সারা শব্দ নাই। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে, কোনো সারা শব্দ নেই। সবাই চিন্তিত হয়ে পড়ে, কি ব্যাপার, 1 ঘন্টা, এ তো অনেক দীর্ঘ সময়। সবাই ডাকাডাকি করে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। ডিসিশন হয় দরজা ভেঙে ফেলা হবে, যেহেতু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, বিপদ আপদ হতে পারে। যখনই দরজা ভেঙে ফেলা হয় তখন দেখা যায় ভেতরে কেউ নাই, ওয়াশরুম শূন্য,
অথচ ভেতর থেকে দরজা লাগানো। কোথায় গেলেন তিনি? অথচ সেটা কিন্তু একদম দেয়াল করা, ছাদ করা পাকা ওয়াশরুম। কোনোভাবেই বাইরে বের হওয়ার কোনো উপায় নাই। চারদিকে হই হই রই রই পড়ে গেল, তিনি গায়েব হয়ে গেছেন। যেহেতু ওনার আগের থেকেই সমস্যা ছিল, আশেপাশের আত্মীয় স্বজনরাও সেই বিষয়ে অবগত ছিলেন, সবাই খোঁজা শুরু করলেন। খুঁজে খুঁজে কোথাও পাওয়া যায় না। অবশেষে আমাদের বেড়াডাঙ্গি এলাকা থেকে বেশ দূরে একটি মানে ঝোপঝাড়ের মতো আছে একটা জায়গা, ওই জায়গাতে ওনাকে একজন বয়স্ক লোক পড়ে থাকতে দেখেন। তিনি কাছে গিয়ে দেখেন যে রেহানা আপুর গলা দিয়ে রক্ত পড়ছে এবং উনি গড় গড় আওয়াজ করছেন। তো উনি রেহানা আপুকে দেখে চিনে ফেলেন। সাথে সাথে রেহানা আপুর বাবাকে ফোন দেন। ফোন দেওয়ার পরে রেহানা আপুর বাবা এবং আরও লোকজন নিয়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তাকে যখন একটু সুস্থ করা হয়, তাকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার, ওয়াশরুম থেকে তুমি কোথায় চলে গিয়েছিলে? সে কিছুই বলতে পারে না। সে বলে, আমি ঢোকার সাথে সাথে আমার আর কোনো সেন্স নাই, পরে দেখি আমি ওই ঝোপের কাছে পড়ে আছি। তখন এই মুরব্বী আমাকে দেখতে পান এবং তোমাদেরকে খবর দেয়, তারপর তোমরা নিয়ে আসছো। এরপরে ঘটে আরেকটি ভয়ঙ্কর ঘটনা। সেটি হচ্ছে, রেহানা আপু যখনই বাইরে যেতেন, তখনই, সেই দিনের বেলা হোক রাতের বেলা হোক, তখনই সাথে কেউ না কেউ যেতেন। এটাই বিভিন্ন লোকের নির্দেশনা ছিল। কারণ এই জন্য বিভিন্ন লোককে তারা হুজুর, কবিরাজ, ওঝা তাদেরকে দেখিয়েছেন। তারা বলছেন যে, সবাই বলেছেন উনি যেন একা কোথাও না যায়, 1 মিনিটের জন্য একা কোথাও ছাড়া যাবে না তাকে, তাহলেই বিপদ হয়ে যাবে। উনি একজন স্যারের বাসায় প্রাইভেট পড়তেন। তো ওনার মা সাথে যেতেন, সারাক্ষণ বসে থাকতেন, আবার তাকে বাসায় নিয়ে আসতেন। তো এরকম ভালোই যাচ্ছিল, প্রথমে কোনো সমস্যা হচ্ছিল না। একদিন ওনার মায়ের বিশেষ কোনো একটা কাজ পড়ে যায়, খুব জরুরি একটা কাজ পড়ে যায়। তখন রেহানা আপুকে বলে যে, তুমি একটু কষ্ট করে বাসায় একা একা চলে আসো, যেহেতু বাসার পাশেই ছিল একদম সেই স্যারের বাড়ি, বেশি দূরে না, তুমি চলে আসো। তখন রেহানা আপু বলেছে যে ঠিক আছে, আমি চলে আসবো। আর রেহানা আপুর মাও চিন্তা করেছে যে তুই এতদিনে তেমন কিছু হয় নাই, এখন হয়তো বা সমস্যা নাই, আর এই সামান্য সময়ের জন্য আর কী হবে, দিনের বেলা কোনো সমস্যা হওয়ার কথা না। রেহানা আপু টিউশন শেষ করে বাসায় আসার পথে হঠাৎ করে ওনার মনে হয় উনি একটু দোকানে গিয়ে ওয়েফার কিনবেন। ওয়েফার নিশ্চয়ই চিনতে পেরেছেন, লম্বা লম্বা স্টিকের মতো এক ধরনের মিষ্টি খাবার, আমরা সবাই যেটা খুব পছন্দ করি। ওয়েফার কিনতে দোকানে গিয়েছেন উনি। ওয়েফার কিনে বাসায় আর উনি ফেরত আসেননি। দেরি হয়ে যাচ্ছিল যখন, তখন তার মা সেই স্যারের বাসায় যান। স্যার বলে, ও তো অনেক আগে চলে গেছে। অথচ যখন বাসায় আসেনি, তখন রেহানা আপুর আম্মা খুব চিন্তিত হয়ে পড়েন, কোথায় গেল, আবার কি বিপদ হলো। রেহানা আপুর মা তো পাগল হয়ে যান প্রায়, কোথায় হারিয়ে গেল। তখন ওই দোকানদার বলে যে, ও তো আমার দোকান থেকে ওয়েফার কিনেছিল, তারপর তো বাড়ির দিকেই গেল। তখন রেহানা আপুর মা বুঝতে পারেন এবার কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। চারদিকে খোঁজ লাগানো হয়, কোথাও পাওয়া যাচ্ছে না। রাত 1টা বেজে যায়, তাও ওনাকে পাওয়া যাচ্ছে না। অবশ্য ডিসিশন নেওয়া হলো, যেহেতু পাওয়া যাচ্ছে না, থানায় জিডি করা হবে। জিডি করার জন্য তার পরিবারের সদস্যরা যখন রাজবাড়ী সদর থানায় যাওয়ার জন্য উদ্যত হন, তখন হঠাৎ করে একজন অটোরিকশা চালক, বেড়াডাঙ্গা এলাকারই, তিনি এসে রেহানা আপুর বাসায় এসে খবর দেন যে রেহানাকে দেখা গেছে শিক্ষা অফিসের সামনে। কারণ আমাদের বেড়াডাঙ্গা এলাকাতেই মানে জেলা শিক্ষা অফিস আছে, একই জায়গায়, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, দুটোই একই জায়গায়। ওইখানে সামনে তাকে দেখা গেছে। তখন রেহানা আপুর বাবা বলছে যে, তুমি তাকে নিয়ে আসলে না কেন? তখন তিনি বলছেন যে, আমি তাকে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু তার আচরণটা অস্বাভাবিক লেগেছিল, সে অটোতে ওঠে নাই, এই জন্য আমি দ্রুত আপনাদেরকে খবর দিয়ে গেলাম। তখন সবাই তাড়াতাড়ি সেখানে যায়, গিয়ে দেখে যে রেহানা আপু সেখানে আছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, রেহানা আপুর পুরো শরীর ভরা রক্ত আর রক্ত, অথচ ওনার শরীরে কোথাও কোনো কাটা দাগ নেই, কিন্তু পুরো শরীর ভরা রক্ত এবং ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ তার শরীর দিয়ে। তাকে দ্রুত ফ্রেশ করানো হয়। ফ্রেশ করানোর পর তাকে জিজ্ঞাসা করা হয় কি ঘটেছিল। রেহানা আপু বলেন, তিনি যখন ওয়েফার কিনে বাসার দিকে ফিরছিলেন, হঠাৎ করে একটি আলোর ঝলকানি উনি চোখে দেখতে পান। তারপরে উনি আর কিছুই দেখেননি। দীর্ঘক্ষণ তার কিছু মনে নাই বা ওনার কোনো সেন্স ছিল না। যখন সেন্স ফেরে, তখন দেখে যে একটি দ্বীপের উপরে উনি বসে আছেন। চতুর্দিকে
শুধু রক্ত আর রক্ত, মনে হচ্ছে রক্তের সাগর। সেই সাগরের মাঝখানে ছোট্ট একটি দ্বীপ এবং চারদিকে রক্তের সাগর এবং ঢেউ খেলছে সেই রক্তের সাগরে। এবং সেই দ্বীপে তিনি একা নন, ছোট ছোট অনেকগুলো কুকুরের বাচ্চা রয়েছে। এবং কুকুরের বাচ্চা কিন্তু স্বাভাবিক কুকুরের বাচ্চার মতো নয়। এই কুকুরের বাচ্চার মাথাগুলো ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বড় এবং দাঁতগুলো ছিল অনেক বড় বড় লম্বা এবং চোখগুলো ছিল লাল লাল। তারা রেহানা আপুর চতুর্দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছিল, তার জামা ধরে কামড় দিয়ে টানছিল এবং চেষ্টা করছিল সেই রক্তের সমুদ্রের মধ্যে তাকে নামিয়ে নিতে। অনেকক্ষণ ধরে চেষ্টার পর যখন ওই কুকুরের বাচ্চাগুলো কোনো এক কারণে তাকে নিয়ে যেতে পারছিল না ওই সমুদ্রের মধ্যে, হঠাৎ করে রেহানা আপু চোখের সামনে আবারও একটা আলোর ঝলকানি দেখতে পান এবং তারপরে নিজেকে আবিষ্কার করেন জেলা শিক্ষা অফিসের সামনে। এরপর বেশ আরও ভালো ভালো কিছু তান্ত্রিক কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। এরপরে বেশ দূর থেকে একজন খুব ভালো কবিরাজ আসেন। তিনি এসে একটি পরীক্ষা করেন। সেটি হচ্ছে একটি কাচের পাত্রের মধ্যে, একটি কাপের মতো একটি পাত্র, সেই পাত্রের মধ্যে একটি গাছের পাতা, শুকনা পাতা উনি পানির মধ্যে দেন। দেওয়ার কিছুক্ষণের মধ্যে ওই কাপের মধ্যে যেভাবে পানির পাক হয়, যেভাবে পানিতে সাইক্লোন হলে যেরকম হয় আর কি, আমরা অনেক সময় নদীতে পানির পাক দেখি, কাপের মধ্যে ওরকম পানির পাক শুরু হয়ে গেছে এবং পানিটা আস্তে আস্তে কালো থেকে আরও ঘন কালো হয়ে যাচ্ছে এবং ওই পানির মধ্য থেকে এক ধরনের ধোঁয়া সবার সামনে বের হয়ে যায়। তখন ওই কবিরাজ বলে যে এর সাথে যে ভয়ঙ্কর একটা জিনিস লেগে গেছে, এ সহজে যাবে না। তবে রেহানাকে অনেক আগেই এই ভয়ঙ্কর জিনিসটা নিয়ে যেত, কিন্তু একটি শুভ শক্তি যেটি তাকে বারবার সেভ করছে, প্রত্যেকবার তাকে সেভ করে, নিতে গিয়েও নিতে পারে না, প্রতিমধ্যে রেখে তাকে চলে যায়। ওই একটা ভালো শক্তির কারণে এখনো সে বেঁচে আছে। প্রিয় লিসেনার্স, এই ভালো শক্তি হচ্ছে সেই শক্তিটা রেহানা আপু প্রায় 96তম দিনে যেই সাদা জুব্বা পরা একটি অবয়বকে দেখেছিলেন, যে এসে বলেছিল তুমি এই কাজটি করো না, এটি হচ্ছে সেটি। এবং রেহানা আপুরা যখন অম্বিকাপুর থাকতেন ফরিদপুরে, তার পাশের বাড়ির প্রতিবেশী সেই ছেলেটা রাতের বেলা যে সাদা যে অবয়বটা দেখেছিলেন, সেটিও ছিল সেই ভালো শক্তি। কারণ এই ভালো শক্তিটা সবসময় রেহানা আপুকে সেভ করার চেষ্টা করত। কিন্তু তার বয়স ছিল অনেক কম, সে ছিল দুর্বল প্রকৃতির, কিন্তু ওই ভয়ঙ্কর কালো অশুভ শক্তিটা ছিল, তার বয়স অনেক বেশি ছিল এবং সে ছিল খুবই শক্তিশালী, যার কারণে শুভ শক্তি তার সাথে অতটা পেরে উঠত না। কিন্তু না পেরে উঠলেও ওই শুভ শক্তির প্রচেষ্টায় রেহানা আপুর জীবন নাশ করতে পারেনি এবং তাকে সেই অচিন দেশেও নিয়ে যেতে পারেনি। কবিরাজরা বলেছে তাকে কখনোই একা ছাড়া যাবে না। এখনো পর্যন্ত তার সাথে এই ঘটনা ঘটে চলছে এবং তিনি কখনো বাসার থেকে একা বের হন না। যখনই বাসার থেকে বের হন বা কোথাও যান, সাথে সব সময় লোক থাকে। একজন হুজুর সেই অশুভ শক্তিকে হাজির করেছিল, তাকে বলেছিল তুমি এই মেয়ের পিছনে কেন লেগেছো, তুমি চলে যাও। তখন সেই অশুভ শক্তি বলেছিল আমি তো এই মেয়ের কাছে আসি নাই, সেই তো আমাকে ডেকে নিয়ে এসেছে, সে যেহেতু ডেকে নিয়ে এসেছে আমি আর যাব না। প্রিয় লিসেনার্স, এই কারণে অনেক চেষ্টার পরেও এই অশুভ শক্তিকে তার কাছ থেকে বিতাড়িত করা যাচ্ছে না। তিনি ভয়ঙ্কর একটা অস্বাভাবিক রকমের জীবনযাপন করছেন, লেখাপড়া করছেন যদিও উনি, কিন্তু এটা কোনো আসলে স্বাভাবিক মানুষের জীবন নয়। এই জন্য আমি সবসময় বলি, আগেও বলেছি, এখনও বলছি, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটাই পাই যে উৎসাহী হয়ে প্যারানর্মাল কোনো বিষয়ে আমরা যেন হাত না বাড়াই। আর জিন হাজির করার যে প্রসেসটা উনি ফলো করেছিলেন, এটি ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক। উনি না বুঝে এটা করে ফেলেছিলেন, যার ফলে এই অশুভ শক্তিটা ওনার পিছু নিয়েছে, যা আজ পর্যন্ত ছাড়ছে না। আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে যাক। আপনারাও সবাই দোয়া করবেন এবং আপনারাও সবাই সাবধানে থাকবেন। কেউ এই ধরনের কাজে উৎসাহ দেখাবেন না, এই কাজ করবেনও না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঘটনাটি রবার্ট টেইম নামে একজনের কাছ থেকে কালেক্ট করা হয়েছে এবং ঘটনাটি তার পূর্বপুরুষদের একজনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। অনেক পুরনো, পূর্বপুরুষদের কয়েক সিঁড়ি আগে 1700 শতাব্দীতে ঘটেছিল ঘটনাটি। তো আমি এখানে তার গ্রেট গ্র্যান্ডফাদার হিসেবেই অ্যাড্রেস করব সুবিধার্থে, মানে আমার শেয়ার করার সুবিধার্থে, এবং ঘটনাটি আমার মতো করে আমি শেয়ার করব। তো রবার্টের গ্রেট গ্র্যান্ডফাদার তিনি সেই সময়কার ইউরোপের কোনো একটা দেশের সেনাবাহিনীতে কাজ করতেন এবং সেখানকার ফিল্ড অফিসার ছিলেন তিনি। তো তখনকার ব্যাপারগুলো ছিল এরকম, তারা এক এক জায়গায় তাদের দায়িত্ব ন্যস্ত থাকতো। যখন প্রয়োজন হতো তাদের দেখা যেত যে কমান্ড থেকে ডাকা হতো, তারা এক জায়গায় যেত বা বিভিন্ন কাজে তাদেরকে ন্যস্ত করা হতো। এছাড়াও তাদের বিভিন্ন জায়গায় এরকম সেনা ক্যাম্প থাকতো বা ঘাঁটি থাকতো, সেখানে তারা অবস্থান করতেন। তো রবার্টের এই গ্রেট গ্র্যান্ডফাদারের কাজ ছিল পোর্টের কাছে একটা জায়গায়, এবং সেখানে তিনি সেই যে মালপত্র আসতো, রাজকীয় যে মালপত্র বা যা আসতো, সেগুলো তিনি ওখানে রিসিভ করতেন, দেখতেন, অনেকটা কাস্টমসের মতো, বা সেগুলোর সিকিউরিটিতে তিনি ছিলেন, মেনটেন করতেন। তার সাথে অনেক তার ফোর্স ছিল এবং তিনি খুব বিশ্বস্ত একজন অফিসার ছিলেন, ফিল্ড অফিসার ছিলেন, তাকে খুব বিশ্বাস করত সে সময়কার রাজ পরিবার। তো যাই হোক, একদিন এরকম রাতের বেলা রবার্টের গ্রেট গ্র্যান্ডফাদার, তার নাম মার্ক, তিনি বসে বসে তার মতো লেখালেখি করছিলেন, কিছু কাজ করছিলেন। তো সেই সময় সেই অফিসগুলো ছিল খুব নীরব নিথর, বাতি জ্বলছে, তিনি লিখছেন। তো এই সময় তার কাছে একজন আসলো বা খবর নিয়ে বলল যে নতুন জাহাজ আসছে এবং সেখানে কিছু সরকারি এরকম ট্রেজারি জিনিসপত্র আছে, সেগুলো রিসিভ করতে হবে। তাকে বলা হয়েছে তিনি যেন ইমিডিয়েটলি তার সিনিয়রের কাছে রিপোর্ট করেন, ব্যাপারটা খুবই ইমার্জেন্সি, তাড়াতাড়ি যেতে বলছেন তাকে। তো মার্ক বললেন তার মেসেঞ্জারকে যে তুমি যাও, আমি আসতেছি বলে তিনি চলে যেতে বললেন। আর তিনি নিজের হাতের কাজগুলো গোটায় ফেললেন। গোটায় আস্তে ধীরে তিনি বেরোলেন অফিস থেকে। তো অফিস থেকে বেরোয় দেখতেছেন খুব সুন্দর একটা রাত, মানে সুন্দর বাতাস চলতেছে চারিপাশে। আর তার যে অফিস বিল্ডিং এর বাইরে যে জায়গাটা, পেভিং করা রাস্তা, তার দুই পাশে বেশ ফাঁকা লনের মতো মাঠ ছিল। সে মাঠের মাঝে গাছ, বড় বড় গাছ, এবং সেটার পাতার ফাঁক দিয়ে সুন্দর আলোর আঁকিবুকি পড়তেছে। আর রাস্তার শেষ মাথায় দুইটা অয়েল ল্যান্টার্ন লাগানো, দুইটা পোলের মাথায় দুইটা লাইট। অয়েল ল্যান্টার্ন মানে সেটা হচ্ছে ওই সময়কার ল্যাম্পপোস্ট। তো ধোঁয়া উঠতেছে হালকা হালকা সেটার উপর দিয়ে, খুব সুন্দর লাগতেছে। তো মার্ক মনে মনে ভাবলেন, নাইস নাইট ফর এ রাইড। সাধারণত যেটা হতো যে তিনি বের হয়ে তার বাসায় চলে যেতেন, তার কোয়ার্টারে। তো আজকে এই কল আসায় তাকে যেতে হবে এখন সেখানে। তো তিনি গিয়ে তার ঘোড়ার কাছে গেলেন, তার ঘোড়া বাঁধা ছিল সেখানে, ঘোড়াকে খুললেন, খুলে ঘোড়া নিয়ে তিনি চলা শুরু করলেন। তো হেঁটে চলতেছেন, ঘোড়ার যে লাগামটা ধরে হেঁটে যাচ্ছেন তিনি পেভিং করা রাস্তা দিয়ে, বেশ ভালো লাগতেছে। তো হাঁটতে হাঁটতে মূল রাস্তায় উঠলেন, মূল রাস্তায় উঠে ঘোড়ায় চড়ে বসলেন। এইবার চলছেন মোটামুটি হেঁটে হেঁটে, ঘোড়া দুলকি চালে চলতেছে। তিনিও খুব একটা যে দিচ্ছেন, তাড়া দিচ্ছেন তা না। হেঁটে হেঁটে চলতে চলতে এক সময় তিনি দূরে দেখতে পেলেন তাদের যে তার বসের যে মূল অফিস, সেখানকার তাদের যে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের পাশে তার বসের অফিস আছে ওখানে। তো ওখানে বেশ আলো জ্বলতেছে, বেশ অনেকগুলো ল্যান্টার্ন এরকম জ্বলতেছে। তিনি কাছে গিয়ে যখন দেখলেন ওখানে গার্ডরা তাকে দেখে চিনে দিল, স্যালুট করলো, ছেড়ে দিল। তিনি গেলেন ভেতরে। তো গিয়ে বসের সাথে দেখা করলেন, বললেন যে এত রাতে হঠাৎ কি ব্যাপার? তো বস বলতেছে যে তোমাকে ডাকা হয়েছে আসলে স্পেশাল কারণে, বিকজ আমাদের একটা শিপমেন্ট আসছে। এই শিপমেন্টটা কোন একটা জায়গা থেকে আসছে আর কি। তো এটার ভেতরে অনেকগুলা জিনিস আছে, আর্টিফ্যাক্ট আছে, হেরিটেজ, এবং এগুলা যাবে হচ্ছে নতুন মিউজিয়ামে। তখন নতুন একটা মিউজিয়াম হচ্ছিল ইউরোপের কোন একটা জায়গায়, খুব বড় মিউজিয়াম। তো সেই মিউজিয়ামের জন্য এগুলো যাচ্ছে, এগুলো প্রাইসলেস আর্টিফ্যাক্ট। এবং এইটাগুলো যে এই ওয়াগনে করে যাবে, সেটার যে বল থাকবে সেটা সিল করা, এবং সেই ওয়াগনেরও যে লক, এটার চাবি থাকবে একমাত্র মিউজিয়ামের কাছে। মানে আমাদের কাছে আছে, আমরা লক করে দিব, আর মিউজিয়ামের কাছে থাকবে খোলার। তোমার কাছে কোনো রকম চাবি থাকবে না। আর তুমি তোমার বেস্ট ম্যান নিয়ে যাবা এখান থেকে, 20 জন বেস্ট ম্যান নিয়ে তুমি রওনা দিবা, এবং তুমি এটাকে পৌঁছায় দিতে হবে সেখানে।
তো মার্ক বললো যে ওকে, ডোন্ট সিমস লাইক এ প্রবলেম। বলে যে নো, এটা প্রবলেম ঠিক না, তোমাকে যেতে হবে, কালকে তুমি আর্লি রওনা দিবা এবং মানে কালকের দিনটাই শুধু তোমার সময়, কালকে সারাদিন সারা রাত প্রয়োজনে চলবা, তারপর দিন তোমাকে মিউজিয়ামে যেতে হবে। তো মার্ক বললো যে তোমার কি মনে হয় না এটা একটু মানে দ্রুত হয়ে যাচ্ছে সময়টা? বলে যে হ্যাঁ। মার্ক বললো রাতের বেলা এটা পথ চলা তো ঠিক হবে না, জঙ্গলের ভেতর দিয়ে এটা ঠিক জায়গা না। আমি বরং যদি সে গেল কাছে গিয়ে তাদের ওই ম্যাপ বের করলো এখানকার, বললো যে আমি যদি এখান থেকে দিনের বেলা অমুক জায়গায় যাই, তো ওখানকার যে সরাইখানা আছে ওখানে মানে রেস্ট নেই, তারপর সেখান থেকে পরদিন আবার ভোরবেলা রওনা দিব। বলছে না, রাতেও পথ চলতে হবে, কারণ তারপর দিনই সকাল 10টার মধ্যে তোমাকে ওখানে থাকতে হবে এগুলো নিয়ে। তো একটু অবাক হলো মার্ক, বললো এত তাড়াহুড়া বুঝলাম না, আর বনের মধ্যে দিয়ে যাওয়াটা খুব কঠিন, ওখানে অনেক আছে, দস্যু আছে ইত্যাদি ইত্যাদি। তো বললো যেন ডাজন্ট ম্যাটার, তুমি বেস্ট ম্যান নিয়ে যাবা 20 জন তোমার। তো মার্ক আর কিছু বলার নাই, যেহেতু তার কমান্ডিং অফিসার, সে বললো আচ্ছা ওকে আয়। তো তারপর তার কমান্ডিং অফিসার তাকে বললো তুমি কালকে সকাল 8টার সময় তোমার 20 জন অফিসার নিয়ে পোর্টে থাকবা এবং তোমাকে সব বুঝিয়ে দিব এবং ওখান থেকেই তুমি রওনা দিবা। তো মার্ক বললেন আই, আবার হচ্ছে রাজি হলেন। আর তো কিছু বলার নাই, তিনি তার কাছ থেকে বিদায় নিয়ে তার যে ওই রিলিজ পত্র, কাগজপত্র ইত্যাদি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নিয়ে বের হয়ে আসলেন। বের হয়ে এসে চিন্তা করলেন যে আবার যাত্রা শুরু, আবার একটা কাজ করতে হবে। তবে রাতের বেলা তিনি ওই পুরো পথ ধরে চলতে চাইছেন না, যেখান দিয়ে যেতে হবে মাঝখানে বিশাল ফরেস্ট আছে আর কি, সেই ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে এবং তিনি জানেন যে ওইখানে অনেক রেবিলিয়ানরা থাকে, অনেক দস্যুরা থাকে, তারা এরকম ধনী মানুষ পেলে বা পেলে তারা এরকম হানা দেয়। যদিও রাজার ওয়াগন বা এগুলা মানে রাজকীয় ওয়াগন এগুলো তো ধরেন না, তারপরও তিনি জানেন যে এখানে রিস্ক থেকেই যায়। সেগুলো চিন্তা করতে করতে মার্ক সবকিছু নিয়ে তার কাগজপত্র এগুলো নিয়ে রওনা দিলেন। তিনি তার কোয়ার্টারে চলে আসলেন। এসে রাতের বেলা দ্রুতই, তিনি যেহেতু বড় জার্নির প্রিপারেশন নিতে হবে, তিনি দ্রুতই তার সবকিছু রেখে তিনি ফ্রেশ হয়ে ঘুমাতে গেলেন। তো খুব ভোরে মার্ক উঠে চলে গেলেন তাদের ওখানকার ব্যারাকে, এবং ব্যারাকে গিয়ে তিনি সেখানকার যিনি অফিসার তাকে বললেন যে নাম প্রপোজ করলেন যে অমুক অমুক অমুককে আমার দরকার। যেরকম করে তিনি 5 জনের নাম প্রপোজ করলেন, 5 জনকে নিয়ে আসা হলো। তারা এসে কথা বললেন ওনার সাথে, তাদেরকে তিনি চেনেন এবং ওনার আন্ডারে আগে সার্ভ করছেন, তো হি নোজ দেম বেটার। তাদের সাথে কথা বলে বললেন যে তোমরা তোমাদের মতো 15 জন মানুষ নাও যারা তোমার আন্ডারে ভালো সার্ভ করে। তো ওই 5 জনই পিক আপ করে আরো বাকি 15 জনকে নিয়ে নিল। বললো যে আমাদের একটা এরকম কনসাইনমেন্ট নিয়ে যেতে হবে, রাজকীয় কনসাইনমেন্ট, তো এটার দায়িত্বে আমরা থাকবো ইত্যাদি ইত্যাদি ব্রিফ করলেন। করে তিনি সবাইকে বললেন যে চলো আমরা পোর্টের দিকে যাবো, 8টার মধ্যে রিপোর্টিং টাইম, মানে আমাদের সময় নেই, খুব দ্রুত। তো যাই হোক, তিনি তার মতো চলে আসলেন এবং দেখলেন যে ঠিক 8টা বাজার 20 মিনিট আগেই তার যে অফিসের সামনে একজন 20 জন পুরোপুরি তাদের সাজে সজ্জিত হয়ে ঘোড়া নিয়ে চলে আসছে। তো তার কাছে বেশ ভালো লাগলো এই নিয়মানুবর্তিতা দেখে। তারপর সবাইকে নিয়ে তিনি রওনা দিলেন সে পোর্টের দিকে, এবং আসলে 8টার মধ্যে তারা পৌঁছায় গেলেন, একদম এক্সাক্ট টাইমে সেখানে পৌঁছালেন। পৌঁছানোর পর দেখলেন যে ঠিকই পোর্টের বাইরে, মানে পোর্টের গেটের বাইরে একটা অংশে বিশাল একটা স্টেজ ওয়াগন দাঁড়ানো, এবং এটা খুব সুন্দর করে অদ্ভুতভাবে সিল করা। এরকম সিল করতে তিনি দেখেননি এর আগে কিছুকে, মানে এটার 2 পাশ থেকে মেটাল বার দিয়ে পুরো দরজা সিল করে দিছে, এবং সেটার মধ্যে মোটা মোটা 3টা তালা ঝুলতেছে, এবং ওই পাশেও 3টা তালা ঝুলতেছে, এবং বুঝলো যে ভেতরের দিকেও কোনো মেটাল একটা বক্সের মতো কিছু লাগানো আছে বা বসানো আছে ভিতরে। কারণ হচ্ছে যে এই যে এই স্টেজ ওয়াগনের এই পাশে জানালা ছিল, এই সারসির ওই পাশে কাচের ও পাশে দেখতেছে তিনি এরকম মানে মেটাল দেখা যাচ্ছে, তার মানে ওইটা মানে হয়তো বন্ধ করে দিচ্ছে বা বড় কোনো বক্স এটার মধ্যে বসানো আছে, যেটার কারণে এরকম। তো তিনি চিন্তা করছে এটা খুলবে কিভাবে। পরে বুঝতে পারলেন যে মেকানিজমটা, যে এই দরজাটা ভাঁজ হয়ে যাবে, এই যে তালা খুললে এটা অনেকটা পাল্লায় ভাঁজ হয়ে খুলবে, স্পেশাল ভাবে বানানো। যাক, মার্ক এরকম ওয়াগন আগে দেখেন নাই, তিনি ফার্স্ট দেখলেন এটা মানে স্পেশালি মেড, এবং এটার সাথে বড় মানে খুব দানবীয় সাইজের 3টা ঘোড়া লাগানো, এবং সেই সামনে যে বড় ল্যান্টার্নগুলো লাগানো, সেটাও খুব পাওয়ারফুল ল্যান্টার্ন বোঝা যাচ্ছে, আর বেশ সুন্দর। কোচওয়ানের যে চেয়ার সেটাও সুন্দর। তো বেশ ভালো লাগলো তার কাছে এই গাড়িটা দেখে। তো এই সময় দেখলেন যে তার ওখান থেকে তার কমান্ডিং অফিসার তিনি হেঁটে আসতেছেন ভেতর থেকে, তার হাতে এরকম একটা লেটার মানে চিঠি, সেটা আটকানো, সিল করা উপরে। তো সেটা এনে তার হাতে দিলেন, দিয়ে বললো যে এটা মিউজিয়ামের হাতে দিবেন, মানে মিউজিয়ামের যে ওখানকার কিউরেটর সে এটা নিবে, এবং এই তো তারপর তোমার কাজ শেষ মার্ক, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।
তারপর তুমি ফিরে আসতে পারো, তোমাকে 7 দিনের ছুটি দেওয়া হবে এরপরে। তো ছুটির কথা শুনে মার্ক খুব খুশি হয়ে গেল। সে সাধারণত এরকম স্পেশাল ছুটি পায় না, মানে হঠাৎ করে 7 দিনের ছুটি এরকম। তো সে খুশি হয়ে সে তার কমান্ডারকে থ্যাংক ইউ দিল, দিয়ে সে বলল যে তোমার কোথায়, কোচম্যান কই? তো তখন দেখলো যে কোচম্যান আসছে ভেতর থেকে, এবং সে স্পেশালি অ্যাসাইন্ড টু ক্যারি দিস থিং। তো সে আসলো, এসে সে ওই কোচে বসলো, তার সাথে পরিচয় হলো। হওয়ার পরে তাকে তার যে কমান্ডার বললো ওকে বিদায়। তো তিনি স্যালুট দিয়ে রওনা দিলেন। তো চলা শুরু করছে, এই ক্যারিজ চলতেছে সামনে এবং সেটাকে ঘিরে ফেলছে। মার্কের যে ইউনিট তারা ঘিরে রাখছে, তারা চারিপাশে ঘিরে রাখছে এবং সে ক্যারিজ মাঝখানে এভাবে চলতেছে। তো চলতে চলতে তারা মূল রাস্তায় উঠে আসলো এবং তারপরে আস্তে আস্তে তারা যেই সড়ক ধরে চলে যাবে অন্য শহরের দিকে, সেই রাস্তায় চলে গেল। চলতেছে সারা দিন এভাবে কাটছে। মাঝখানে একটা ব্রেক নিয়েছিল তারা, ব্রেকে সবাই খাওয়া দাওয়া করছে, করে আবার চলতেছে। তো মার্ক বলে রাখছে যখনই আমরা কোথাও থামতেছি তখন অবশ্যই ক্যারেজের 4-5টা ঘিরে রাখবো, তোমরা একবারে সবাই করবা না, এখানে 10 জন থাকবে এটার সামনে, আর 10 জন যে অন্যান্য কাজ যা করার করবা, আবার এই 10 জন আসলো, ওই 10 জন, এভাবে সে জিনিসটাকে একটা রুটিন করে দিছে। তো এইভাবে তারা কিছু এরকম ব্রেক দিতে দিতে চলে আসলো, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, রাত। তখন তারা ওই যে সরাইখানার কথা বলছিল, সেই সরাইখানার কাছাকাছি চলে আসছে মার্কের। তো মার্ক অনেক সময় আছে যে নিজের মতো কিছু সিদ্ধান্ত নিতে চলার পথে। তো সে একবারও চিন্তা করছিল যে আমি এক কাজ করি, এখানে থেকে যাই সরাইখানায়, এখানে থেকে ভোরে, মানে খুব আর্লি, মানে রাত যখন মানে লেট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, রাত যখন শেষ হয়ে যাচ্ছে, তখন খুব আর্লি মর্নিংয়ে বের হই। কিন্তু পরবর্তী চিন্তা করলো যে না, আসলে সময় মেকআপ করতে পারবো না, তাহলে তো সময় যদি মেকআপ করতে না পারি, এবং আমাকে বলছে যে এটা একটা মিউজিয়ামের ব্যাপার এবং সেখানে পৌঁছাইতে হবে টাইম মতো। তো পরে চিন্তা করলো যে না, আমি এর চেয়ে বরং আমি যদি আরো দ্রুত চলতে পারি, আমি যদি পৌঁছায় যেতে পারি মিউজিয়ামের সময়ের আগে, সেটা তো আমার জন্য ভালো। এই চিন্তা করে আর থামলো না সেখানে, সবাইকে বললো যে এই সরাইখানার পরে একটু সামনের ফাঁকা জায়গা আছে, ওইখানে যে একটা ব্রেক নিতে পারো, তারপর আমরা চলে যাব, আবার রওনা দিব। এবং এরপর তো কিন্তু বনের পথ শুরু হয়েছে। তো সবাই মোটামুটি প্রিপেয়ার হয়ে গেল, এরকম এক জায়গায় থেমে তারা সবাই একটু মানে ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ হয়ে তারপর আবার রওনা দিল। তো চলতেছে এরপর সেই বনের পথ শুরু হয়েছে, এবং বনের পথটা একেবারে অন্যরকম। দেখা যাচ্ছে যে রাতের বেলা ঠান্ডা বেড়ে গেছে, ওই জায়গায় কুয়াশা ভেসে বেড়াচ্ছে এদিক ওদিক, এলোমেলো ডালপালা, এবং এর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। রাস্তা কোনো জায়গায় মসৃণ, কোনো জায়গায় অমসৃণ, এখান থেকে অনেক ক্যারেজ চলে, এর জন্য সেটার একটা ব্যবস্থা আছে, কিন্তু বেশ ভৌতিক রাতের বেলা। তো তাদের যে ওয়াগান, সেটার সামনে তারা কিন্তু বাতি জ্বালাইছে, লণ্ঠনগুলো জ্বালাইছে, এবং তখন বুঝলো যে এই লণ্ঠনগুলো যে অনেক বড় লাগছিল, এর কারণ হচ্ছে এটার আলো ব্যাপক চারিপাশে ছড়া যায়। তো এই ফাঁকে মার্ক চলে আসলো সেই যে কোচম্যান, তার কাছাকাছি তার ঘোড়া নিয়ে আসলো এবং তাকে জিজ্ঞেস করতেছে যে কতদিন ধরে এরকম করো? তো কোচম্যান বলতেছে আমার কাজই এটা, আমি সবসময় স্পেশাল যে কনসাইনমেন্ট এগুলো ক্যারি করি। বলতেছে স্পেশাল? মার্ক বলতে কি আছে ভিতরে? বলে আছে মিউজিয়ামের জিনিস আছে, আর্টিফ্যাক্ট অনেক দামি এবং এগুলো প্রাইসলেস, এগুলা যাচ্ছে, এটা অন্য জায়গাতে আসছে, যে মিউজিয়ামে যাবে বুঝতে পারতেছে, এবং যে মিউজিয়ামটা তৈরি হচ্ছে এটা খুব বড় মিউজিয়াম হবে, মানে পৃথিবীর মধ্যে নাম করা হবে এখানে, তো এর জন্য যাচ্ছে এটা, এবং খুব প্রেশাস কনসাইনমেন্ট। তো বলছে তুমি জানো না? মার্ক জিজ্ঞেস করছে কি আছে ভিতরে, জাস্ট ফ্রেন্ডলি একটা কোয়েশ্চেন সে করতেছে। বলছে না, আমি জানি না, আর আমার জানলেও তোমাকে বলার অথরিটি নাই। তো এই বলে চলতেছে। তো মার্ক একটু অবাক হলো যে মানে লোকটা একদম কাঠকোট্টা টাইপের, সে কোনো মানে কথাই বলতে চায় না। তো এখানে একটা ভয় আছে, এরকম রাত্রে চলার পথে কয়েকটা জিনিসের ভয় পায় যারাই চলে এখানে, এমনকি রাজার বাহিনীও যখন চলাফেরা করে, তাদের মধ্যে সবচেয়ে ভীতি যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে অতিপ্রাকৃত জিনিসের ভয়। মানে সে সময় ওই মেডিভেল টাইমে অনেক বেশি উইচ হান্ট হয়েছিল, তো এটা তো বেশি দিন হয় নাই তখনও। মানে ওই সময় তারা ভয় পেত যে এই উইচরা লুকায় আছে বনের মধ্যে কোথাও, আবার উইচদের আত্মাও আছে, তারা বিশ্বাস করত। এবং নানা রকম আরো অনেক অতি প্রাকৃতিক জিনিস তারা দেখছে, অনেকে দেখছে এবং শুনছে, এবং তারা ভয় পেত, কারণ জঙ্গল অনেক ডেন্সড, বিশাল বন। এর মধ্যে আরেকটা ভয় ছিল হচ্ছে আউটলয়ের ভয়। অনেকেই ছিল ডাকাত হয়ে গেছিল, এবং ডাকাতরা এরকম বড় কোনো মার্চেন্ট বা কোনো পেলে থামায় সেগুলোকে ডাকাতি করতে, মেরে ফেলতো যারা থাকতো, তাদের সবাইকে তারা শেষ করে দিত এখানে। তো এই ডাকাতদের একটা ভয় ছিল, আর ভয় ছিল উলফের প্যাক চলাফেরা করতো। তো এই উলফের প্যাকের সামনে যদি কেউ পড়তো তাহলে কিন্তু একেবারে মানে খারাপ অবস্থা, যদিও তারা আর্মার পড়া সবকিছু পড়া, তারপরও ভয়ঙ্কর আক্রমণ হতো। তো এই সবকিছু নিয়ে তারা বেশ ভয়ে ছিল।
এবং এই যে এদের টোটাল যে এই যে পসিটা চলতেছে এরাও কিন্তু বেশ ভয় আছে। রাতের বেলা এই ল্যান্টার্নের আলোতে যতদূর যাচ্ছে তাদের এই যে ক্যারিজটার সামনে 2টা ল্যান্টার্ন, পাশে ল্যান্টার্ন 2টা, মানে বেশ আলো ছড়াচ্ছে, তারপরও তারা ভয়ে ভয়ে আছে। এবং ল্যান্টার্নের আলোগুলা এই যে সাথে যে যারা এখানে যারা সোলজার আছে তাদের যে আর্মার আছে সেটার মধ্যে লেগে চমকাচ্ছে। আর্মারগুলো একদম পলিশ করা আর্মার, সেগুলোর মধ্যে চমকাচ্ছে। তো মার্ক এই তার বাহিনীকে ভয় যাতে না পায় এর জন্য, এবং তার সাথে আরো 5 জন তার ইমিডিয়েট জুনিয়র অফিসার আছে যারা তাদের সাথে কথাবার্তা কমিউনিকেট করতেছে, তারাই তো বাকিদেরকে পিক করছে। তো সবাইকে বেশ চিয়ার আপ করার চেষ্টা করলো। সামনে চলে যাচ্ছে, অনেক সময় ছোটখাটো জোক করতেছে, কথা বলতেছে যাতে অন্যরা চিয়ার আপ থাকে। এভাবে করতে করতে তার যে জুনিয়র অফিসার যারা ছিল তার মধ্যে একজন এসে বলল যে বস, সামনে একটা আছে, বাঁক আছে, এবং বাঁকের পাড়ে একটা ছোট্ট স্ট্রিম আছে। এই স্ট্রিমটা খুব খারাপ, আমাদের কিন্তু এটা ক্রস করতে হবে। এই হাঁটু পানির নিচে পানি, বাট ওই জায়গাটা কিন্তু আসলে ভয়ের। তো মার্ক তখন জিজ্ঞেস করতেছে যে কি জন্য ভয়ের? বলে ওইখানে উইচ আছে। বলে মানে? বলে ওইখানে সবাই বিশ্বাস করে যে ওখানে একটা উইচ আছে, এবং সেই উইচের টোটাল যেই জায়গা ছিল সেই জায়গাটা সবকিছু পরবর্তীতে রাজার ইরা পোড়াই দিছিল। তো মানুষ বিশ্বাস করে যে উইচ এখন ওইখানে আছে এবং এ কিন্তু মানুষকে ক্ষতি করে, এবং অনেকের কাছে লোক মুখে শোনা যায় সে নাকি মানুষকে বিভিন্ন রকমের প্রবলেম করছে। তো তখন মার্ক বলে যে এখন এটা নিয়ে চিন্তা করে লাভ নাই, আমাদের যদি ওই স্ট্রিমের উপর দিয়ে যেতে হবে, কোনো সমস্যা নাই, উই মাস্ট ক্রস। এটা বলে সে বলে সাহস দাও সবাইকে, বলো কোনো ব্যাপার না, আর এটা নিয়ে বেশি আলোচনা করার কিছু নেই। তো এটা বলে মার্ক নিজে একটু সামনে চলে আসলো পুরো পসির এবং চলা শুরু করলো। তো তাদের চলতেছে, তাদের যে ওয়াগন চলতেছে, শব্দ একঘেয়ে চাকার শব্দ, ঘোড়ার খুরের শব্দ, কেউ কারোর সাথে কথা নেই। আর্মারে ঘষা লাগতেছে, মানে আর্মার তো সব মেটালের, শরীরের মধ্যে ঘষা লাগতেছে যারা নড়াচড়া করতেছে, এরকম একটা অবস্থা। আর রাতের বন তো জেগে উঠছে, মানে বিভিন্ন রকমের পোকামাকড়ের শব্দ, দূরে পেঁচা ডাকতেছে এবং অন্যরকম একটা শব্দ। তো যাই হোক, এর মধ্যে চলতে চলতে হঠাৎ করে বেশ জোরে সোরে একটা মানে পানির স্রোতের শব্দ পাওয়া শুরু করলো। ওরা যেতে যেতেই মার্কি মানে জিনিসটা ফার্স্টের দিকে পাওয়া শুরু করছে, মানে স্নো স্নো করে শব্দ হচ্ছে। তো সে বুঝলো সেই যে স্ট্রিমের কথা বলছিল ওটার কাছে মনে হয় চলে আসছে। তো সে সবাইকে বললো তোমরা আসতে থাকো, আমি একটু এগিয়ে যাই বলে সে রওনা দিল, একটু এগোয়ে গেল সামনে। তো যেতে যেতে বেশ খানিকটা এসে এক জায়গায় দাঁড়াইছে, কারণ তার ওই যে তাদের যে ওয়াগনের আলো এতটুকুই আসছে, এরপর আর যাচ্ছে না। সে শব্দ পাইতেছে, বেশ সর করে পানি যাচ্ছে। তো সে ওদেরকে সিগন্যাল দিল আসার জন্য। তো আস্তে আস্তে আসলো তারা। আসার পর আলোটাও তো এগিয়ে আসছে ওয়াগনের। দেখতেছে যে এইখানে একটা স্ট্রিম, এবং স্ট্রিমটা তার সাথে যে তার যে জুনিয়র অফিসার বলছিল যতটুকু তার থেকে বেশ গভীরই মনে হচ্ছে। তার যে জুনিয়র অফিসার বলছিল যে প্রায় হাঁটু পানি হবে, তো না, তার থেকে বেশি পানি দেখতেছে, এবং খরস্রোত, আরো স্রোত বেশি। তো সে তখন ডাক দিল, সে অফিসারকে বলল যে কি ব্যাপার, তুমি না বলছিলা যে পানি একটু? বলে যে আমি তো আসলে দেখি নাই, আমি যা শুনছি সেটাই তোমাকে বলছি, বাট এখন তো মনে হচ্ছে যে এটা আরো রাফ। সে বলছে ওকে, তো এখান থেকে সাবধানে যেতে হবে, জায়গাটা একটু ঢালুও আছে, মানে ওয়াগন পার হতে গেলে, ওয়াগন তো ভার, যদি এখানে ওই যে দেখাচ্ছে যে কতগুলো পাথর টাথর কাত হয়ে গেলে, পড়ে গেলে সমস্যা। তো মোটামুটি একটা তারা অ্যাসেসমেন্ট করে বললো আস্তে ধীরে এগোতে হবে এইভাবে। আর তাদের এই যারা ইউনিট ছিল তাদের সোলজারদেরকে বললো ঢালু সাইডে তারা তোমরা বেশি থেকো, যদি ওয়াগন কাত হয় তাহলে যাতে হাত দিয়ে ওটাকে ধাক্কা দিয়ে সোজা করা যায়। আর মার্ক পার হয়ে গেল, সেটা দেখলো যে সে পার হওয়ার সময় তার ঘোড়ার পায়ের অনেকখানি ডুবে গেছে পানিতে। তো আস্তে আস্তে ওই পাশে উঠলো, ওই পাশে উঠে সে ওখানে দিচ্ছে। তখন সে দেখতেছে যে এই ছোট এই যেটাকে বলে স্ট্রিম বা ঝর্ণা, সে ঝর্ণার যে স্রোত যায় যেটা খালের মতো আর কি, তো সেটার ওই পাশ থেকে তাদের যে এই ওয়াগন আস্তে আস্তে করে পানিতে নামছে, ওয়াগনে ঘোড়াগুলো নামলো, এবং এগুলো কেমন যেন ছটফট করতেছে, একটু তারা একটু মানে অস্থির হয়ে গেছে, মাথা নাড়তেছে, কেশন নাড়তেছে, একটু অস্থির হয়ে গেছে। চাঁদের আলো এসে পড়ছে গাছগাছালির উপর থেকে এই ঝর্ণার পানিতে, মানে সেই স্রোতস্বিনীর পানির মধ্যে, সেটা কেমন জানি চাঁদের আলোতে একেবারে অন্যরকম লাগতেছে দেখতে। তো ঘোড়াগুলো অস্থির হয়ে গেছে, সেগুলো এরকম ছটফট করতেছে এরকম। এই সময় মনে হলো যে একটা অপরিচিত পাখি কোনো জায়গার থেকে ডাক দিছে। এই পাখির ডাকটা মার কখনো শুনেনি, তীক্ষ্ণ একটা পাখির কণ্ঠের ডাক। শুনে মনে হলো যে তার যে ইরা আছে, সোলজার আছে, তারা বেশ মানে অস্থির হয়ে গেল, মাথায় দিক ওদিক করতেছে। তার যে ইমিডিয়েট যে জুনিয়র অফিসার সে তাড়াতাড়ি মার্কের কাছে চলে আসলো, সে এখানে ছিল, মানে বেশ দূরে না। সে আসলে এসে বললো কি এই যে উইচের কার্যক্রম শুরু হয়েছে এখানে, এটা উইচ।
তো মার্ক বলতে আরে উইচ এইভাবে পাখির মতো ডাকে নাকি, কি বলো তুমি এসে। তো সে মার্ক নিজের তলোয়ার বের করে ফেলছে, বের করে সে তাকাচ্ছে এদিক ওদিক। এই সময় মনে হলো তাদের সবগুলো ঘোড়াই অস্থির হয়ে গেল, মানে মার্কের নিজের ঘোড়াই মানে এরকম ডাক দিতেছে নাক দিয়ে এবং সে পা ঠুকতেছে মাটিতে। এরকম সাধারণত সে জানে যে উলফ যদি আশেপাশে এসে পড়ে ঘোড়া এরকম করা শুরু করে। তো সে বললো যে এখানে আমার মনে হয় উলফের কোনো আছে, প্যাক আছে আশেপাশে। এরকম সময় শব্দ পাওয়া শুরু করলো তারা আশেপাশে, যে মনে হচ্ছে যে তাদেরকে সারাউন্ড করে ফেলতেছে উলফ একটা ঝর্ণার এদিক ওদিক দিয়ে পুরা। মানে কেমন উলফের যে ডাক, নিজেরা কমিউনিকেট করা ডাক, মানে হাউলিং না, নিজেরা কমিউনিকেট করা ডাক, সেটা পাচ্ছে। তো মার্ক কিন্তু মানে বেশ অস্থির হয়ে গেছে, কি করবে। এর মাঝে তাদের ওয়াগন কিন্তু নামায় ফেলছে স্ট্রিমের মধ্যে, এবং ওয়াগনের নিচের চাকা, মানে যে চাকার যে নিচের অংশ, মানে পা দানি যেখানে থাকে ওই পর্যন্ত পানি যাচ্ছে, দেখতেছে সরসর করে যাচ্ছে ওইখান দিয়ে। তো এবং ঘোড়াগুলোও খুব আস্তে আস্তে টানতেছে, কিন্তু ঘোড়াগুলো অস্থির হয়ে গেছে, ডাকতেছে, মাথায় এরকম ঝাঁকি দিতেছে বারবার। তো তার যে সোলজাররা ছিল এই পাশে, ওয়াগনের এই পাশে, তারাও বেশ তৎপর হয়েছে যে যদি কাত হয়ে যায় কি হবে, কিন্তু তারাও বেশ মানে টেনশনে আছে। তারাও মনে হয় এদিক ওদিক তাকাচ্ছে বারবার, যে কোনো শব্দ অন্যরকম ভাবে পায় কিনা। তারা যে শব্দগুলো পাইতে সেইটাই কেমন লাগতেছে তাদের কাছে। হঠাৎ করে ওই পাখির ডাকটা আরো 2-3 বার আসলো, আর এই সময় ওয়াগনের ঘোড়াগুলো জোরে তাড়াতাড়ি সামনে যাওয়ার চেষ্টা করলো। সামনে যাওয়ার চেষ্টা করাতেই ওয়াগনটা সামনের দিকে বাড়লো, বেড়ে তার একটা চাকা মনে হলো পাথরের খাদে পড়ে কাত হয়ে গেল এই পাশে। তো সোলজাররা সবাই ধরে বসলো এই পাশে, ধরে বসে চাপ দিচ্ছে এটাকে সোজা করার জন্য, কিন্তু এটা সোজা করতে পারতেছে না, অনেক কষ্ট এবং অনেক ওজন ভেতরে মনে হচ্ছে, মানে ভালো ওজন এরকম। তো ওরা প্রচন্ড ঠেলতেছে, কিন্তু ঠেলতে ঠেলতে দেখা গেল যে তারা পারলো না। তাদের মধ্যে 2-3 জন ধূপধাপ করে পড়ে গেল, এই ঝর্ণার মধ্যে পড়ে গেল, মানে ওই যে স্ট্রিমের মধ্যে পড়ে কিছুটা সামনে চলে গেল। মেটাল পড়ছে, পাথরের মধ্যে শব্দ হলো, তাদের শরীরে আর্মার আছে। এরপর কড়কড় শব্দ করে পুরো ওয়াগনটা কাত হয়ে গেল এক সাইডে, এবং একটা বোল্ডার ছিল বড়, বোল্ডারের মধ্যে আটকায় গেল ওয়াগনের একটা সাইড। তো দেখতেছে যে পুরো পড়ে যায় নাই, সাইড হয়ে গেছে এরকম। আর ঘোড়াগুলা ছোটার জন্য একদম ওখান থেকে পাগল হয়ে গেছে, এবং তারা আরো টানার চেষ্টা করতেছে সামনে। তো কোচম্যান যে ছিল সে চিৎকার করতেছে যে সে তো এরকম কাত হয়ে পড়ে যাচ্ছে। তো সে কোনো মতো ঝুলে থেকে বলতেছে যে তোমরা এখানে সোজা করো, এটাকে সোজা করো। তো এরা আবার চেষ্টা করতেছে সোজা করার জন্য, আর ঘোড়াগুলাকে এখন বলতেছে ছেড়ে দিয়ে সামনে বাঁধতে। তো ঘোড়া ছাড়তে একজন গেল, এই সময় ঘোড়াগুলো প্রচন্ড টান দিল। টান দেওয়াতে সামনের অংশের চাকাটা একটু ঘুরছে, এবং এই পিছনের চাকাটাও মনে হয় একটু পিছলাই গেছে, এবং ওই যে বোল্ডারের সাথে বেঁধে গেছে ওইটা ছুটে গেল। ওয়াগনটা পুরা কাত হয়ে গেল, এরকম ঠাস করে কাত হয়ে গেল। কাত হয়ে ছ্যাঁচড়ায় সামনে যে পড়লো, মানে বুঝলো যে বেশ গেছে, মানে এটা কাত হয়ে একদম ছ্যাঁচড়ায় এই পাশে চলে গেছে। মার্কেট তো একেবারে দিশেহারা অবস্থা, সে চিন্তা করছে কি করবে। অন্ধকার, এই পাশের যে ল্যান্টার্ন গুলো ছিল তো নিভে গেছে, আর সামনের একটা ল্যান্টার্নে আলো জ্বলতেছে। মার্ক বলতেছে ওইটাও নিভাইতে, কারণ যদি আগুন ধরে যায় আরেক সমস্যা। সাথে সাথে এখান থেকে তার যে সোলজাররা পানি নিয়ে স্ট্রিম থেকে নিয়ে ওই একজন ল্যান্টার্ন ভেঙে পানিগুলো দিয়ে দিল, যাতে আগুন নিভে যায় ওখানে, যাতে কোনো আগুন না ধরে যায় আবার। তো মার্ক তো একদম বিহ্বল হয়ে গেছে যে মানে কি অবস্থা। এর মাঝে ওই সামনে যে ঘোড়াগুলোকে মানে খুলে দেওয়া হয়েছিল ওয়াগন থেকে, যাতে ওগুলো মানে এই টানাটানি আর না করে, কারণ অনেক করতেছিল, উদ্ভট কাজ কারবার করতেছিল, ওরা টানাটানি করতেছিল, এতে আরো মানে বাজে অবস্থা হইতেছিল। তো ঘোড়াকে খুলে দেওয়ার সাথে সাথে ঘোড়াগুলো ছুট লাগাইছে ওখান থেকে বের হয়ে। তো এই ঘোড়ার পিছে পিছে আবার ওখানকার 2 জন এখানকার যে সোলজার তারা চলে গেছে ঘোড়ার পিছে পিছে ঘোড়া খুঁজতে, মানে ঘোড়াগুলোকে ট্রেস করে আনতে। তো খারাপ অবস্থা, এবং এর মাঝে যেই সোলজার পড়ে গেছে ওইখানে তারা উঠছে, এবং উঠে তারা অনেকে ধরে চেষ্টা করতেছে এটা সোজা করার, অনেক ওজন, এরা সবাই মিলে ওটাকে সোজা করতে পারতেছে না। তো এই সময় হঠাৎ করে এই স্ট্রিমের ওই পাশে, গাছগাছালির ওই পাশ থেকে একটা বাঁশির শব্দ আসলো, পেগান ফ্লুট, মানে পেগান বাঁশির মতো। বাঁশির শব্দটা চারিদিকে ছড়ায় যাচ্ছে, এবং কেমন জানি একটা টিউন, এবং একটা অংশ বাঁশির যে শব্দটা উদ্ভট ভাবে ফেটে ফেটে যাচ্ছে, কেমন জানি মনে হচ্ছে যে মানে ওইটাকে ফাইন টিউন না, কিন্তু বাঁশির শব্দটা ওখানে হচ্ছে এবং চারিদিকে ছড়া যাচ্ছে। তো সোলজাররা সবাই তলোয়ার বের করে ফেললে সাবধান হয়ে গেল যে এটা কোনো সিগন্যালিং কিনা। তারা ওই জিনিস তোলার চেষ্টা না করে সবাই সোজা হয়ে দাঁড়ায় আছে। কয়েকজন দাঁড়াচ্ছে স্ট্রিমের মধ্যে, তাদের প্রায় হাঁটুর উপরে পানি, সরসর করে চলে যাচ্ছে, তলোয়ার হাতে তারা এদিক ওদিক তাকাচ্ছে যে ঘটনা কি, বাঁশির শব্দ কোত্থেকে আসছে, কারা বাঁশি বাজাচ্ছে, কোনো ডাকাত বা কোনো কিছু। এই সময় সে উলফের শব্দ তারা শোনা শুরু করলো, গলাটা গড় করতেছে উলফ এরকম, আর কালো একটা ধোঁয়ার মতো মেঘের মতো চারিদিক ছেয়ে গেল। মনে হলো যে একটা ডার্ক মেঘের মতো চারিদিক ছেয়ে যাচ্ছে, একদম চারিপাশে কুয়াশার মতো। তো
মানে ভয়ঙ্কর একটা অবস্থা। মার্ক তো খুবই ভয় পেয়েছে। জিনিসটা কি, সে সবাইকে বলতেছে যে তোমরা সবাই ঘিরে দাঁড়াও, ওয়াগনটাকে ঘিরে দাঁড়াও, মানে ওয়াগনের কাছে যেন কেউ আসতে না পারে, কারণ তার তো এটাকে সিকিউর করার দায়িত্ব। তো তার সোলজাররা ঘিরে দাঁড়িয়েছে এবং তার যে 2 জন সোলজার গেছে ঘোড়ার পেছনে, তাদেরও আসার নাম নাই। তো মার্ক চিন্তা করতেছে এখন কি হবে, সে চিন্তা করার চেষ্টা করছে। এর মাঝেই সে দেখতেছে চারিপাশ কালো ধোঁয়ার মতো কুয়াশায় ছেয়ে যাচ্ছে, মানে কালচে কুয়াশায়। এই কালচে কুয়াশার মধ্যে সে ওই বাঁশির শব্দটা মনে হলো তার কাজ দিয়ে যাচ্ছে, এবং সেই কুয়াশা যেই জায়গায় লাগতেছে সেই জায়গাটা হিমশীতল হয়ে যাচ্ছে। খুব অবাক কাণ্ড। এই সময় মার্ক শব্দ পেল, মানে ঠাস ঠাস করে শব্দ, মানে মেটাল যদি পড়ে যায় কোথাও, মানে পাথরের উপর সেরকম শব্দ, পানির উপর পড়ে যাওয়ার শব্দ। মার্ক বোঝার চেষ্টা করলো ঘটনাটা কি। সে সাথে সাথে নিজের নিঃশ্বাস আটকায় রাখলো, মনে করতেছে যে নিঃশ্বাসের সাথে কিছু যাচ্ছে নাকি। সে বুঝতে পারলো তার থেকে 2-3 হাত দূরে একজন সোলজার দাঁড়াইছিল, সে ধাপ করে পড়ে গেল, এবং তো পড়ার সাথে সাথে তার যে আর্মার বাড়ি খেয়েছে সেটা শব্দ। সে বুঝতে পারলো যে তার সোলজাররা পড়ে যাচ্ছে, মানে বেহুশ হয়ে যাচ্ছে বা সেন্সলেস হয়ে যাচ্ছে বা ঘুমায় যাচ্ছে সামথিং। মার্ক তাড়াতাড়ি দৌড় দিল এখান থেকে, মানে ওই সেই কুয়াশার মধ্যে দাঁড়াবে না। দৌড়ায় যে সে দেখলো যে কুয়াশাটা যেখানে ফিকে হয়ে গেছে সেটার বাইরে চলে আসলো সে, এবং সে নিচেও ফাইন্ড আউট করলো যে তার অনেক বেশি ক্লান্ত লাগতেছে, মনে হচ্ছে ঘুম চেপে আসতেছে এরকম। তো সে ওখানে দাঁড়ায়, তার মাথা ঝাঁকা দিল, মাথা ঝাঁকা দিয়ে তার হেলমেট খুলে ফেললো। হেলমেট খুলে ফেলে সে তাকায় দেখতেছে যে সে যেখানটা দাঁড়া আছে ওখানে চাঁদের আলো পড়ছে, তার থেকে সামনে, বেশ খানিকটা সামনে, কালো কুয়াশার মতো মেঘ জমাট বেঁধে আছে একটা জায়গায়, এবং ওই পাশের কিছু দেখা যাচ্ছে না। এবং ওই পাশে সেই যে আর কোনো, মানে তার যে পড়ার শব্দ পাইছে আর কোনো শব্দ নাই, মানে সবকিছু মানে নির্জন, মানে নিশ্চুপ। সেই রাতের সব শব্দ, শুধু বাঁশির শব্দও নাই, এবং উলফের কিছু গলার ভেতরে টানা টানা শব্দ। এর মাঝে সে ফিস 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 মন্ত্রের মতো শব্দ পাইল, মানে কেউ একজন মন্ত্র পড়তেছে এরকম। তো মার্ক চিন্তা করতেছে সে কি যাবে নাকি সামনে এগিয়ে, মেঘের এই যে একটা আচ্ছাদন, কুয়াশা যে ঘিরে ফেলছে, এটার মধ্যে দিয়ে সে যাবে কিনা। পরে চিন্তা করলো যে না, এটা যাওয়া ঠিক হবে না, যেহেতু ওখানে সবাই ঘুমায় গেছে, এটার মধ্যে কিছু একটা আছে যেটার জন্যই সবাই ঘুমায় গেছে। তো মার্ক এখানে চুপচাপ দাঁড়ায় আছে, তলোয়ারটাকে ধরে চিন্তা করতেছে কি হয়, মানে আসলে তার তো কিছু করার নাই, তার এখন একদম অসহায় অবস্থা। এই সময় সে শব্দ পেল, একটা চড় 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 চড়, মানে ভাঙা চোরার শব্দ, মানে হচ্ছে কেউ মানে কোনো কাঠের জিনিসকে ভেঙে চুরে দুমড়ায় দিতেছে। তো সে বুঝতেছে যে তাদের যে ওয়াগনের লক কেউ ভাঙতেছে। এই লক ভাঙার মতো শক্তি কোনো মানুষের থাকার কথা না। অবাক হয়ে গেল, সেটা কিভাবে সম্ভব, শব্দ যেটা হচ্ছে সে বুঝতে পারতেছে চড়চড় করে ওয়াগনের উপর থেকে কিছু ছিটতেছে এরকম। একটু পরে সে দেখতে পেল যে এই চাঁদের আলোতে ঠিক ওই কুয়াশার ভেতর থেকে এইরকম একটা, মানে চওড়া একটা তক্তার মতো, মানে দরজা হবে ওয়াগনের, এটা বাতাসে উড়ে যে এরকম, মানে কুয়াশার উপর থেকে উড়ে গেল, উড়ে যে দূরে ঠাস করে পড়লো, শব্দ হলো একটা, এবং বুঝতে পারলো যেটা শব্দ। তারপর ঘড় 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 শব্দ, কিছু একটা মানে সরতেছে এখান থেকে। আসলে মার্কের কিছু করার নাই, এরকম অমানসিক কাজ যদি কেউ করতে পারে সেখানে কি পরিমাণ শক্তি প্রয়োজন, আর এটা কিভাবে সম্ভব। এবং পুরো জায়গাটা কিন্তু তখন ওই কুয়াশাচ্ছন্ন। মার্ক হঠাৎ করে দেখলো কুয়াশার ভেতর থেকে 3টে নেকড়ে বের হয়ে আসছে, মানে বেশ বড় জায়ান্ট সাইজের ধূসর, তার দিকে তাকায় আছে। এবং তারপরে সেই নেকড়েগুলোর পেছনে পেছনে একটা, মানে ক্লোক যেরকম পরে মাথা ঢাকা থাকে, এরকম এরকম মাথা ঢাকা একটা ক্লোক টাইপের পরা একটা ফিগার বেরোলো। চেহারা বোঝা যাচ্ছে না, মুখের ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার হাতে একটা লাঠি, সে হাত দিয়ে এরকম দেখাচ্ছে মার্ককে সরে যেতে এখান থেকে। তো মার্ক তো আসলে সরতে পারে না, যেহেতু তার এখানে সোলজার আছে, তার ইউনিট আছে, তার একটা রেসপন্সিবিলিটি আছে। সে তলোয়ারটা নিয়ে সামনে মানে বেড়ে গেল, মানে সে মানে চিন্তা করলো যে ডুয়ার ডাই, আজকে অ্যাটাক করে এখানে হয় শেষ হয়ে যাবো বা কিছু। তলোয়ার নিয়ে সামনে চলে গেল। সে দেখলো যে উল্ফগুলো গড় গড় করে উঠে তার দিকে লাফ দিল, তারপর ঝাঁপায় পড়লো। তার শরীরে আর্মার আছে, সে বুঝতে পারছে সে ছিটকায় পড়ে গেছে দূরে, ঠাস করে পড়ছে, সে প্রচন্ড ব্যথাও পাইছে সে। এবং তারপরে মনে হলো যে তার চোখের সামনে দিয়ে কালো ধোঁয়াটা আসলো, একবারের মতো কালো ধোঁয়াটা এসে তাকে ঢেকে ফেললো। তো মার্কের আর কিছু মনে নাই। তো মার্কের সেন্স আসলো, তাকে দূর থেকে কেউ ডাকতেছে কমান্ডার কমান্ডার বলে। তার মানে সে হঠাৎ করে মনে হলো যে অনেক দূর থেকে কমান্ডার কমান্ডার বলে কেউ ডাকতেছে, এবং তার চোখে মুখে পানির ছিটা পড়লো। তখন সে ফট করে তাকালো। তো তাকায় সে দেখতেছে আকাশে একটা পূর্ণ চাঁদ, চাঁদের আলো চারিপাশে, মানে তার চারিপাশে ছেয়ে আছে আর কি। সে মাথা উঁচা করলো, করে দেখতেছে তার উপর ঝুঁকে আছে 2 জন সোলজার তার। এবং তিনি তাদের জিজ্ঞেস করলো, তারা হেলমেট পরা, তিনি তাদের জিজ্ঞেস করলো যে তোমরা কে কে। তো তাদের নাম বললো যে আমরা ওই ঘোড়াগুলাকে পাই নাই, ঘোড়াগুলা চলে গেছে, আর এইখানের এই অবস্থা কেন।
তো মার্ককে উঠালো তারা, মার্কও উঠলো তাদের সাথে, উঠে সামনে গেল, দেখলো সামনে যে দেখতেছে ওই যে স্ট্রিমের পাশে তাদের সোলজাররা পড়ে আছে, এর মাঝে মানে দুইজন দেখলো যে উঠে বসে মাথা এরকম হাতাচ্ছে আর বাকি অনেকে পড়ে আছে। তো আস্তে ধীরে তারা সবাইকে ওঠানোর চেষ্টা করলো। তো উঠতে উঠতে দেখলো যে ওই পাশে ওই তাদের যে ওই যেই ওয়াগনটা, সেই ওয়াগনের একটা সাইডে দুইজন তাদের সোলজার চাপা পড়ে আছে ওয়াগনের নিচে। ওয়াগনটা কাজ গেছে, সেটা নিচে চাপা পড়ে, মানে ওরা মানে ওদের আর প্রাণ নাই, ওরা ওখানেই শেষ হয়ে গেছে। আর ওয়াগনের এই পাশের যে অংশটা যেটা তালা মারা ছিল বড় এরকম দিয়ে, মানে এরকম লোহার বার দিয়ে, সেটা নাই, পুরোটা ফাঁকা। তো মার্ক তো পুরো হয়ে গেছে, সে দ্রুত ওখান থেকে ক্লাইম করে উপরে উঠলো, উঠে ভিতরে উকি দিয়ে দেখতেছে ওখানে কিচ্ছু নাই, ভেতরটা একটা ফাঁকা, ওটা হলো, মানে এর ভিতরে কিছু যা ছিল সেটা নিয়ে গেছে কেউ উঠায়। তো মার্ক তো একদম মানে অবাক হয়ে গেল যে কেমনে কি হলো, এটা কেমনে উঠায় নিল, এটাকে ভাঙলো কিভাবে। এই যে এই দরজা বা এই পার্টটাকে ভেঙে যে উড়ায় ফেলছে সেটা সে দেখছে ওই সময়। তো সে মানে খুব অবাক হয়েছে এবং মানে তার কিছু বলার নাই। সে ওখান থেকে নামলো, নেমে তাড়াতাড়ি তার সোলজারদের খোঁজ খবর নিল, এই দুইজন তো এটা তলে পড়ছে, বাকিরা সবাই ঠিক আছে নাকি সে দেখলো। তো দেখলো যে হ্যাঁ, বাকি যে 18 জনকে পাওয়া গেল, এবং তার যে ওই যে বিশ্বস্ত 5 জন ছিল তাদের মধ্যে একজন হচ্ছে 2 জনের একজন, আর 4 জন ছিল এখানে। আর সবাইকে এক করে তখন সে সবার কাছ থেকে নিল যে সবাই ঠিক আছে কিনা। তো বললো হ্যাঁ সবাই ঠিক আছে, সবাই নড়তে চড়তে পারতেছে, সবাই চলতে পারতেছে, বাট সবাই খুব ভয় পাইছে, খুব ভয় পাইছে। তারা যদিও যোদ্ধা এবং সেনাবাহিনীতে যুদ্ধ করে, তারপরও তার প্রচন্ড ভয় পাইছে। তো দেখলো যে ওই যে 2 জন মারা গেছে তার মধ্যে একজন হচ্ছে যে 5 জনের একজন হচ্ছে যে নাকি মার্ককে সাবধান করছিল যে এদিক দিয়ে একটা স্ট্রিম আছে, এখানে যে ডাইনির কথা বলছিল এখানে আসতে না, এসে দেখলো যে সেও মানে ওখানে চলে গেছে, প্রাণ হারাইছে সে। তো মার্ক কি করবে, মার্ক তখন বাকি 4 জনের সাথে কথা বললো, তার যে বিশ্বাসী যারা জুনিয়র ছিল তাদের সাথে, আর তারা বাকি সবাইদেরকে কথা বললো, সবাইকে গ্যাদার করলো, বললো যে তোমরা কি দেখছো, তোমরা নিজ চোখে দেখছো কি হয়েছে, তোমরা সবাই এটা সাক্ষী, এটার কোনো এক্সপ্লেনেশন কেউ দিতে পারো। বলে যে না, সবাই বলতেছে যে আমরা কাজ করতেছিলাম, চেষ্টা করতেছিলাম ওয়াগনটাকে সোজা রাখার, এই সময় এরকম ধোঁয়া আসলো, এবং ধোঁয়া আসার পরে একদম ঘুমের অতলে চলে গেলাম আমরা, আমাদের আর কিছু খেয়াল নাই, মানে আমরা আর কিছু দেখি নাই। তো মার্কই হচ্ছে সবচেয়ে লং জিনিসটা দেখছে, এবং মার্ক বললো যে এরকম এরকম হয়েছিল, আমার উপর 3টা উলফ ঝাঁপায় পড়ছিল। তো মার্কের শরীরে কোনো কামড় বা আঁচড়ের দাগ পাওয়া গেল না। তো যাই হোক, মানে তারা বুঝতে পারলো না আর কি ওই সময়। তো যাই হোক, তারা চিন্তা করলো যে এখানে বসে থাকাটা বিপজ্জনক, তাদের ঘোড়াগুলোও নাই, তাদের ঘোড়াগুলো চলে গেছে সব। তো তারা ওই ওয়াগনের পাশে বসে থেকেও লাভ নেই, ওয়াগনেও কিছু নাই, এবং ওয়াগনে কোচম্যানেরও খোঁজ পাওয়া গেল না কোনো। তো যাই হোক, তারা হাঁটা ধরলো, এখান থেকে হাঁটতে হাঁটতে সামনে যাওয়া শুরু করলো। তো সামনে যেতে যেতে এক সময় তারা যখন নাকি অন্ধকার ফিকে হয়ে আসতেছে, রাস্তার একটা জায়গায় আসলো। তো সেইখানে এসে তারা দেখতেছে যে একটা গাছের নিচে একটা ঘোড়া দাঁড়ায় আছে, এবং ঘোড়াটা তাদের দেখে বেশ মানে করতেছে, শব্দ করতেছে, মানে পা ঠুকতেছে। তো তারা কাছাকাছি আসাতেও যে খুব একটা ভয় পেয়েছে ঘোড়াটা তা না, তো বুঝলো যে তাদেরই কারো ঘোড়া। তো আরো কাছাই গেল তারা। তো যখন কাছাই গেছে দেখতেছে যে ঘোড়ার কাছাকাছি মাটির মধ্যে একজন মানুষের মনে হচ্ছে যে শরীর পাওয়া যাচ্ছে যে শুয়ে আছে মাটিতে। তো তারা তাড়াতাড়ি কাছাই গেল। তো ঘোড়াটা তাদের এগিয়ে আসছে, দেখলে এতগুলো মানুষ দেখে ঘোড়া হয় নাই, মানে চলে যায় নাই, সে শুধু ভীত হয়েছে বোঝা যাচ্ছে তার শব্দে। তো তাদের মধ্যেই কয়েকজন সোলজার এগিয়ে গেল ঘোড়াটাকে এবং নিয়ে তাড়াতাড়ি ধরলো। তো তার মধ্যে একজন ডিটেক্ট করলো এটা তার ঘোড়া ছিল। তো দেখলো মাটিতে যে পড়ে আছে ওই শরীরটার মানে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত আর কি, ওটারই নাই। তো তারা বুঝতে পারলো দেখে যে বিশেষ করে মার্ক দেখে বুঝলো যে এইটা ওই কোচম্যান ছিল। তো এখন তো জানা গেল না ঘটনাটা কি হয়েছে। কোচম্যান ওখানে পাওয়া গেছে, মানে সে ক্ষত বিক্ষত, মানে সে চেক করে দেখলো যে তার প্রাণ নাই শরীরে, মানে সে ওখানে পড়ে আছে। তো যাই হোক, বললো যে এখন ওকে তো এখান থেকে এভাবে কিভাবে নিয়ে যাবো ক্যারি করে, আমরা আমাদের অনেক পথ বাকি, আমাদের ঘোড়া পাইছি একটা। তো এরকম করে তারা ওই অ্যাটলিস্ট তার শরীরটাকে সরাই নিয়ে আসলো, এবং তারা বললো যে এটাকে পারলে আমরা কবর দেওয়ার ব্যবস্থা করি, আর তো কিছু করার নাই, এখান থেকে এভাবে এটাকে নিয়ে যাব কিভাবে। তো তারা ওইখানে সবাই মিলে ওইখানে খুঁড়লো আর কি, নিজেদের সাথে তলোয়ার টলোয়ার যা আছে ওটা দিয়ে, শক্ত মাটি খোঁড়া যায় না, অনেক কষ্টে যতটুকু পারলো খুঁড়েই করে সেখানে তারা মোটামুটি সমাহিত করলো। তারা করে ওই ঘোড়াটাকে একটাকে নিয়ে ওইটা মার্ককে দিল, বললো যে আপনি উঠে বসেন এটাতে, আর আমরা যাচ্ছি সাথে। যাই হোক, তারা এগোতে এগোতে এরকম করে যেতে 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 এক সময় তারা ওয়াগনের 3টা ঘোড়াকেও পাইছে, এবং এগুলা ওদের দেখে দাঁড়াইতে চাচ্ছিল না।
বেশ করতেছিল, সেগুলোকে তারা মানে করলো, নিয়ে মানে এই ঘোড়াগুলোকে পেলো, এবং পরবর্তীতে সামনে যে আরো ঘোড়া পেলো, তারপরেও কয়েকটা ঘোড়া মিসিং, সেগুলোকে পায় নাই তারা। যাই হোক, এই কটা ঘোড়াতে করে তারা এক সময় চলতে চলতে চলে আসলো এবং শহরে এসে মিউজিয়ামের এখানে আসলো। এসে মার্ক রিপোর্ট করলো যে কি হয়েছে পথে, পুরো কথাগুলো বললো। তারা শুনলো, তারা মনে হলো যে একদম ভাবলে সিন চেহারা। শুনলো, শুনে তাদের মধ্যে একজন আসলো, এসে তাদেরই আরেকজন সিনিয়র কর্মকর্তা, সে এসে পুরা কথাটা শুনলো, শুনে তাকে একটা ম্যাপ দেখাইলো, বললো কোথায় হয়েছে ব্যাপারটা জানতে চাইলো। তো দেখাই দিল মার্ক যে ম্যাপের এই জায়গাটায় এরকম হয়েছে। শুনলো, মার্কের স্টেটমেন্ট তারা লিখে নিল, লিপিবদ্ধ করলো। মার্ককে ছাড়াও বাকি যারা ছিল সবাইকে দিয়ে ওখানে তারা নিল, সিগনেচার নিল। সিগনেচার নিয়ে ঘটনাটা ওখানে সেটেল করে দিল। বললো আচ্ছা, তোমার মার্ককে বললো যে আমরা তোমার কাজ সম্পন্ন হয়েছে এটা আশা করতেছি, এবং ওইটা রক্ষা করার দায়িত্ব আমাদের, তোমার কোনো ব্যর্থতা এখানে আমরা দেখতেছি না বলে তাদের মধ্যে আর কি একটা মিটিং করে বলে দিল। মার্ককে ওইটা সার্টিফাই করে দিল তারা চিঠি সহ লিখে। তো যাই হোক, মার্ক সেই চিঠি নিয়ে পরবর্তীতে সেটা নিয়ে সে ব্যাক করছিল, এবং সে যখন নাকি তার সিনিয়রের কাছে এটা বলছিল যে আপনাকে আমি বলছিলাম যে রাতে এখান থেকে চলাফেরা না করার জন্য, তাহলে যদি চলাফেরা না করতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না। তো তার যে সিনিয়র কমান্ডিং অফিসার ছিল, তিনি নাকি বলছিলেন যে এটা যাদের সমস্যা তাকে ভাবতে দাও, তাদের ইনস্ট্রাকশন ছিল ওইভাবে আসার। তো তুমি তো তোমার কাজ করছো, তোমাকে তো আর কেউ লায়াবল করে নাই, না নিদার তোমার ফোর্সকেও কেউ লায়াবল করে নাই। তোমরা আসছো, যাদের সমস্যা তারাই ভাববে। এবং মনে রাখবা যে এখানকার যে জঙ্গল, এখানকার যে সবকিছু বেশ রহস্যময়। এই রহস্যের মধ্যে দিয়ে তুমি যতদিন সার্ভ করতেছো অনেক রহস্য দেখতে পাবা। এই রহস্যের মধ্যে দিয়েই তোমাকে যেতে হবে মার্ক, অ্যান্ড জাস্ট থিঙ্ক লাইক দ্যাট। এই বলে নাকি মার্ককে তিনি কিছু বলেন না, 7 দিনের ছুটি বলছিলেন, এবং তাকে 7 দিনের ছুটি দেওয়া হয়। মার্ক মনে করছিল যে তাকে অনেক কোয়েশ্চেন করা হবে, অনেক রকম সমস্যায় ফেলা হবে, বা তার একটা ব্যর্থতা হলো, তার কর্মজীবনে একটা দাগ লেগে গেল, এগুলো ভাবছিল। তো এগুলা কিছুই নাকি আর হয় নাই। তো মার্ক খুব অবাক হয়েছিল, সে 7 দিনের ছুটিও পাইছিল এবং তার কোনো রকম সমস্যা হয়নি। আর সে পরবর্তীতে ওই সম্বন্ধে, বাগান সম্বন্ধে জিজ্ঞেস করছিল তার কমান্ডিং অফিসারকে যে স্যার ওইটা কি রিট্রিভ হয়েছে নাকি, বা ওটা খুঁজে পাইছে নাকি এরা। তো বলছে যে ওইটা আমার কনসার্ন না। তিনি বলছে ওইটা আমার কনসার্ন না, তুমিও এটা ইউ শুড থিঙ্ক লেস অ্যাবাউট ইট, তাই বলে দিছে। যাই হোক, মার্ক এরপর আর চিন্তা করেনি। তিনি এই ঘটনা পরবর্তীতে তার বংশতে শেয়ার করছেন অনেকের কাছে। এইভাবে করেই রবার্ট টেমও এটা জানছে। রবার্ট টেমের কাছ থেকে এটা কালেক্ট করা হয়েছে। ঘটনাটা আপনার কাছে কেমন লাগছে আমাদেরকে জানাবেন। যে ঘটনা শেয়ার করবো তার নাম রাশেদ সাহেব, এবং রেফায়েত ভাই তার নামটা আমাকে ছদ্মনাম হিসাবে ইউজ করতে বলেছে, আমি সেটাই করছি। সেদিন তিনি অফিস থেকে বাসায় ফেরত আসার সময় ঘাড়ের মধ্যে এক প্রকার মানে দাগ দেখা যায় তার, এবং ঘাড়ের দাগটা বেশ বড় দেখা যায়, এবং মাঝখান দিয়ে মনে হচ্ছিল কিছু একটা কামড় দিয়েছে। তিনি বাসায় ফেরত আসেন এবং ফেরার পরে রাতে খাওয়া দাওয়া করবার পর তার আর কিছুই মনে নাই। কাহিনী কি মনে নাই কেন? তার ওয়াইফের নাম সোহানা। তো বর্ণনা দিয়ে তিনি বলেন সেদিন অফিস থেকে ফেরত আসার পর তিনি রাতে খেয়ে শুয়ে পড়েন। ঘুমের মধ্যে তিনি 4 থেকে 5 বারের মতো উঠে যান এবং ঘুম থেকে উঠেই চিৎকার দিচ্ছিলেন। তিনি তার মৃত বাবাকে বারবার এই বলছিলেন ঘুমের মধ্যে, বাবা তুমি আমার সব, তোমাকে কেউ আমার থেকে দূরে নিতে পারবে না, এই বলে চিৎকার করে তিনি বারবার এই কথাগুলো বারবার বলছিলেন। তো ভোরে ফজরের আজানের পর ঘুম আসলো, সকাল 6টার হাতে তিনি বসে আছেন। সেই যে বসে আছেন, কোনো কথা বলছেন না, কারোর সাথে কোনো কনভারসেশনে যাচ্ছে না। তার ওয়াইফ বারবার জিজ্ঞেস করেছে কাহিনী কি হয়েছে, কথা বলো একটু, কিন্তু ওনার ওয়াইফের সাথে উনি কথা বলছিল না, মানে সোহানা আপুর সাথে। বাসার সবাই সেদিন থেকে একটা গন্ধ পেতে থাকে, কাঁঠাল পচা গন্ধ। গন্ধটা পাশের লোকজনরা কেউ পাচ্ছে না, শুধু বাসার ভেতরের লোকজনরা পাচ্ছে, এবং বাজে ভাবে চারিপাশে মানে ভরে গেছে। অনেক সময় কাঁঠালের জিনিসপত্র রেখে রাস্তায় চলে যায়, ওটা থেকে গন্ধ বেরো, ঠিক একই রকম গন্ধ। তার রুমে খাওয়া দেওয়া মানে দিতে গেলে সোহানা আপুকে একদিন মানে ওই দিনই বিকালবেলা খাওয়া মানে দুপুরবেলা খাওয়া দিতে যায়, তিনি সোহানা আপুকে কামড় দিয়ে বসে, এবং এত জোরে কামড় দেয় সেটা সোহানা আপুর মানে সহ্যের বাইরে ছিল, এবং মাংস উঠিয়ে ফেলে। তৎক্ষণাৎ তাকে সোহানা আপুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, এবং এটা সাডেনলি হয়। ডাক্তার ড্রেসিং করে বাসায় পাঠিয়ে দিলে তিনি বাসায় এসে দেখেন উনি সবাইকে কামড়িয়েছেন, যেটা এবং একটাই কথা বলছেন, এই কথাটার ভয়েস এবং এই ভাষাগুলো তার ছিল না। তিনি কি বলছিল বাসার সবাইকে প্রায় 1 বছর ধরে খাওয়া খাই না,
তোদের সবাইকে খাবো, আমি তোদেরকে খেয়ে ফেলবো। কোথায় আছিস? এই চা পাতিটা দে। গলাটা মনে হচ্ছে ভাঙা একটা গলা, কে যেন ভেতর থেকে কথা বলছে, কর্কট টাইপের গলা, মানে ভেতর থেকে আসতে চাচ্ছে না, বেরোতে চাচ্ছে না, এরকম একটা গলা। তাকে আটকে রাখা যাচ্ছিল না একদম। লাথি মেরে তিনি ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে ফেলে এবং পায়ের রক্ত নিজে চেটে চেটে খায়। এরকম অবস্থায় কারোরই সাহায্য নেওয়া যাচ্ছিল না, ইভেন মানে নিজেরাও ওনারা সামনে যেতে পারছিল না। না পেরে সোহানা আপু তার বাবা মাকে ফোন দেয়। তো রাশেদ ভাই যিনি ভিকটিম, তার বাবা মা কেউই জীবিত নয়। রাশেদ ভাই তার নিজের বাসায় থাকতো, তার মেয়ে ছিল 2টা, তার স্ত্রী এবং কাজের মেয়ে। রাশেদ ভাইয়ের বয়স হচ্ছে 45 বছর। তো এই সোহানা আপুর বাবা মাকে কল দেওয়ার পর তারা বাসায় আসে এবং পুরো বাসায় সোহানা আপুর বাবা 3 কুল পানি করে ফু দিয়ে ছিটিয়ে দেয় এবং এটা তার অভ্যাস দেখে তিনি করেন। তিনি বাসায় রেখে মানে সোহানা আপুর ছোট ভাইকে তিনি বাসায় রেখে যান, সাথে করে নিয়ে এসেছিলেন, বাসায় রেখে যান। সেই ভাই যখন দোতলা মানে দেখলো অবস্থা বেগতিক, তখন তিনি তাকে একটা রুমের মধ্যে আটকে রাখার চেষ্টা করলেন। সেখানেও তোলপাড়, সেখানেও ভাঙ্গাচোরা। তাকে যে বাঁধবে সেই শক্তিটা পর্যন্ত কারো নেই। একবার চেষ্টা করে রেখেছিল তারা বাঁধার, তাদের গেস্ট রুমে তাকে নিয়ে কোনো মতে আটকে রাখার ট্রাই করলেও সেই গেস্ট রুমের মধ্যে তোলপাড় করতে থাকে। যদিও সেখানে তেমন একটা আসবাবপত্র ছিল না, ভয় ছিল একটাই, উনি নিজের ক্ষতি করে বসে। সোহানা আপুর বাবা একজন সাইকিয়াট্রিস্ট চিনতেন, সেই সাইকিয়াট্রিস্টের নিয়ে তাদের বাসায় নিয়ে আসেন। সাইকিয়াট্রিস্ট দেখে বলেন ওনার মনে হয় শিজোফ্রেনিয়া হয়েছে। আপনারা জানেন কিনা শিজোফ্রেনিয়া হলে কি হয়? শিজোফ্রেনিয়া হলে অনেক ফিস শব্দ আসতে থাকে, ইভেন সুইসাইড পর্যন্ত শিজোফ্রেনিয়া রোগীরা করে ফেলতে পারে। আচ্ছা, উনি বলেন যে ওষুধগুলোকে ওনাকে খাইয়ে দিবেন প্রতিদিন রাতের বেলা। যদিও তার অ্যাক্টিভিটি রাতের বেলায় তেমন দেখা যাচ্ছিল না, উনি যা করছিল দিনে করছিল। তো তাকে রাতে ওষুধ খাইয়ে দেয় এবং এক প্রকার জোর জবরদস্তি করে ওষুধ খাওয়ায়। রাতে সবাই ঘুমিয়ে যায়। সোহানাপুর ভাইয়ের বয়স অলমোস্ট 25, কিন্তু তিনিও শক্তিতে পারেন না। তো সোহানাপু এবং তার ছোট ভাই ওই বাসায় অবস্থানরত অবস্থায় রাতের বেলা ঘুমের মধ্যে দেখে তাদের বাসায় একটা মানুষ বারান্দায় দাঁড়িয়ে আছে, মাছ কাটার একটা রামদা হাতে। ঘোমটাওয়ালা লোকটা পুরা শরীর কালো কাপড়ে ঢাকা। তিনি ওই রামদা নিয়ে অনেকগুলো সাপের সহিত কয়েকটা মাথা তার চারপাশে। রাতের অন্ধকারে বারান্দায় তিনি স্পষ্ট। মাথাগুলোর চেহারা বোঝা না গেল প্রত্যেকটা মাথাই হাসছে, হেসে আছে। মানে ঘুম যাদের ভাঙে তারা সবাই সকালে এ নিয়ে মানে ঘুম থেকে ওঠার পরে কথা বলছিল না। যখন কথা ওঠে তখনই তার ভাই এবং তিনি এই জিনিসটার কথা বলে, এবং কাজের মেয়েটাও ঠিক একই জিনিস দেখেছে। ওই বাসায় সেদিন রাতে সারা রাত নাকি দেয়ালের মধ্য থেকে আসছে কান্নার শব্দ। কে যেন দেয়ালের ওপাশ থেকে গড় গড় করে শব্দ করছিল আর ফুপিয়ে কাঁদছিল। বাথরুমের উপরে স্টোররুম থেকে আসছিল মানে ইকো হওয়া হাসির শব্দ। রাতের বেলা সোহানাপুর ভাই উঠেছিল সেই বাথরুমে যাওয়ার সময়। অসংখ্য, আপনারা জানি না, অনেকে ক্যারা বলে, অনেকে চেলা বলে, বাথরুমের আশেপাশে দেখে তিনি ভয়ে কমন বাথরুমে চলে গিয়েছিল। এর মধ্যে ওই সোহানাপুর বাবা বুঝে গেলেন এটা আর কোনো সাইকিয়াট্রিস্টের কাজ না, এটা স্পিরিচুয়াল কাজ, এখানে হুজুর আনতে হবে। প্রথমে ঢাকার অদূরে গাজীপুর থেকে একজন হুজুরকে নিয়ে আসা হয়। তিনি বাসায় ঢুকে সবার আগে বলেন এই বাসায় কেউ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে, এই দোয়া দিয়ে যাচ্ছি, এগুলি বারান্দায় এবং বাড়ির জানালাগুলোতে বেঁধে রাখবেন, খারাপ জিনিস ঢুকে গেছে। আচ্ছা, আমি কি রুগীকে দেখতে পারি? তো সেই হুজুরকে নিয়ে রাশেদ সাহেবের রুমে যাওয়া হয়। রাশেদ সাহেব একদম নর্মাল অবস্থায় দেখতে পায়, কিন্তু যারা সাথে ছিল সোহানাপু, তারা দেখে ভয় পেয়ে যান। তার চোখ একদম লাল অবস্থায় ছিল। তো সোহানাপু বলেন দেখেন ওর অবস্থা কি, ওর চোখ তো লাল হয়ে আছে। কিন্তু হুজুর সব নর্মাল দেখছিল। হুজুর বলেন আজ রাতে আমার জিন আসবে, আমি দেখব তার কি অবস্থা। তো তিনি রাতের বেলায় আদৌ কাউকে পাঠিয়েছিলেন কিনা এটা কেউ বলতে পারবে না, কারণ কেউই টের পায় নাই। সেই রাতে রাশেদ ভাইয়ের অবস্থা আরও খারাপের দিকে যায়। তিনি নিজের হাতেই নিজেই দেয়ালে ঘুষি মারছিলেন এবং বলছিলেন কে তুই, বের হ দেয়াল থেকে, বের হ। তিনি পরের দিন সকালে একদম নর্মাল আচরণ শুরু করে দেয়। অফিসে যাবেন বলে জোর করতে থাকেন, কিন্তু তার ওয়াইফ মানে সোহানাপু তাকে অফিসে যেতে দেননি। সেদিন কিন্তু নর্মাল সে। তো সেদিন তিনি অফিসে না যেয়ে বাসায় একদম স্বাভাবিক আচরণ করেন। তারপরও আলাদা একটা রুমেই তিনি ছিলেন। তাকে সব বলা হয়। তিনি বলেন রাস্তা দিয়ে হেঁটে আসবার সময় সেদিন রাতের বেলা ময়লার ডাস্টবিনটা ক্রস করার সময় একজন বন্ধুর সাথে তার দেখা হয়, এবং সেই বন্ধুর সাথে তার 25 বছর পর দেখা হয়। তিনি অবাক হয়ে যান তার বন্ধুর সাথে দেখা হতে। এটা তার এমন একটা বন্ধু যার এই অ্যাড্রেস জানবার কথা না, কিন্তু তিনি এখানে কিভাবে আসলেন তিনি এটা একবারও ভাবে নাই। তার ওই বন্ধু নাকি রাজশাহীতে তার সাথে একই ক্লাসে পড়তো, ক্লাস 9-এ থাকতে। তারপরে তার বাবার পোস্টিং চট্টগ্রামে হলে সেই বন্ধুর সাথে আর দেখা হয় নাই।
সেই প্রথম, সেই তো লাস্ট। তিনি অবাক হয়ে যান এই বন্ধু এখানে কি করেন। তিনি অনেক জোরাজুরি করেন তাকে তার বাসায় আনার জন্য, কিন্তু বন্ধু রাজি হয়নি। তিনি অনেক দূরে যাবেন এই বলে সেখান থেকে চলে যান। এরপর থেকে তার এই অবস্থা। তার ঘাড়ে অনেক বড় দাগ পড়ে আছে। সেদিন অফিসের সবাই বলার পর তিনিও লক্ষ্য করেন। তবে তিনি বলেছেন তিনি আয়নার সামনে গেলেই নিজেকে অনেক কুৎসিত এবং বিশ্রী দেখতে থাকেন। তার নিজেকে নিজে তিনি আয়নার মধ্যে থুতু মারতে দেখেন তিনি নিজে ওই দিন রাতে। এরপর থেকে তার আর কিছু মনে নেই। তো সোহান আপুর বাবা তার ছাত্রের মাধ্যমে অনেক কষ্টে রেফাত ভাইয়ের অ্যাড্রেস পায়। তিনি হচ্ছে সেই ছদ্মনামের ভাই যার ঘটনা আমরা আজ প্রথম শেয়ার করছি। তিনি ঘটনা শুনবার আগে সোহান আপুর বাবার সাথে কিছু কথা বলতে চায় এবং সোহান আপুর বাবা তার কাছে যায় এবং বলে সব কিছু। তো সব কিছু শোনার আগে তিনি সোহান আপুর বাবাকে সব জানিয়েছেন, এমনকি সোহান আপু স্বপ্নে কি দেখেছে সেই কথাও। তার বাবা বলেন সলিউশন কি? তখন তিনি বলেন আজ রাতে ওই বাসায় শুধু আপনি, আপনার মেয়ে এবং মেয়ের জামাই থাকবেন এবং বাড়ির সবাইকে সেই বাড়ি থেকে অন্যত্র সেফ সরিয়ে নেবেন। সেই বাড়িতে যে বাড়ির কোনাগুলা পুরো বাড়ি পরিষ্কার রাখবেন। আমার সাথে 7 জন জিন থাকবে, তারা সবাই পরহেজগার এবং তারা অপরিষ্কার বাড়ি পছন্দ করে না। 10 টাকা খুচরা রাখবেন এবং আনুষঙ্গিক আরও কিছু প্রসিডিউরের কথা তিনি বলেন। তো আমরা আপনাদের সামনে একটা অপ্রিয় সত্যি কথা বলতে যাচ্ছি এবং সেই জিনকে সামনে আনতে যাচ্ছি, সুতরাং আপনারা ঘাবড়াবেন না। পরবর্তীতে কি হবে এটা আপনারা বুঝে যাবেন, আমার কাজ আমি করে আসব। তো যাই ওই রেফায়েত ভাই বলেন যে আমি শুক্রবার আমার ওস্তাদদের নিয়ে যাব। তো সেদিন ছিল বুধবার। সোহান আপু রাতের বেলা একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম, তার স্বামী তাকে নিয়ে একটা কুয়ার সামনে বসে বটি গলায় একটা কোপ বসিয়ে দিয়ে বলে আজ তোর কুরবানি করব, এরপর তোর মাংস আমার লোকজন নিয়ে যাবে। তিনি ঘুমের মধ্যে অনেক কান্না করতে থাকেন। যেহেতু রুমের মধ্যে মেঝেতে শুধু কাজের মেয়ে ছিল আর পাশে তার বাচ্চা, তিনি খুব ভয় পেয়ে যায় এবং সকালেই সবাইকে নিয়ে তার বাবার বাড়ি চলে যায়। এদিকে রাশেদ সাহেব বাসায় ছিল একা একটা রুমে বন্দি। তিনি তার বাবার বাড়ি চলে গেছেন বিধায় তার বাবা তাকে আবারও সেই বাসায় নিয়ে যাবেন বলে জানান এবং তার বাচ্চারা সোহানাপুর বাবার বাড়ি থাকবেন বলে জানিয়ে দেন। মানে এটা সোহানাপুর বাবার প্ল্যান আর কি। তো বৃহস্পতিবার তথা রাত 1টা মানে শুক্রবার রাতের বেলা সেই বাসার দেয়াল থেকে ভয়ঙ্কর আত্মচিৎকার শুরু হয়ে যায়। সেই বাড়িতে শুধু রাশেদ ভাই, তার বাবা, সোহানা আপু এবং সেই রেফায়েত ভাই ছিল। চিৎকারের এক এক পর্যায়ে প্রত্যেকটা দেয়ালে কিছু সূরা পড়া পানি ছিটানো হয় এবং তিনি ড্রয়িং রুমে পানি ছিটিয়ে রাশেদ ভাইকে মাঝখানে বসিয়ে তার মধ্যে একজন জিনকে নিয়ে আসেন। সেই জিন যে এই পুরো বাড়িতে তার কিছু জিন সহিত বিগত 2 মাস যাবত অবস্থান করছিল। জিজ্ঞাসা করা হয় তোরা এখানে কেন আসছিস, কি চাস, আমাদেরকে একটু বল। তখন সেখান থেকে কোনো উত্তর আসে না। এবার তার সাথে 7 জন জিনের মধ্যে একজন ছিল সর্দার। তিনি জিজ্ঞেস করলেন, তিনি তার দিকে খুব ভয়ঙ্কর দৃষ্টি দেন, কিন্তু যেই জায়গায় তাকালো সোহানাপুরা এবং তার বাবারা কিছুই দেখতে পাচ্ছিল না। মানে ভিকটিম যে রাশেদ ভাই, তিনি এমনভাবে তাকালো ওই শুধু সর্দারের দিকে, কিন্তু সর্দার এবং ওই 7 জন জিনকে তারা দেখতে পাচ্ছিল না। এটা শুধু রেফায়েত ভাই দেখতে পাচ্ছিল। তিনি দোয়া করছিলেন আর কি জানি পড়ছিলেন। তিনি তার আমল চালিয়ে যাচ্ছিলেন আর প্রশ্ন করে যাচ্ছিল জিন সর্দার। ওই জিন বলে রাশেদ সাহেব একদিন একটি ছেলেকে স্কুলে থাকা অবস্থায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। একটা মেয়েকে নিয়ে খারাপ কিছু করায় ওই মেয়ের পরিবারকে জানালে সেই পরিবারের বড় ছেলে ওই নির্দোষ ছেলেটাকে খুন করে ফেলে, মারতে মারতে এলাকার লোকদেরকে নিয়ে। সেই খুনের কেস পরবর্তী সময় কোনো সুরাহা হয় না এবং ওই মেয়ের ফ্যামিলি ছিল প্রতাপশালী, আর কিছু লেখা পসিবল না এই ব্যাপারে। তো সেই নির্দোষ ছেলে মারা যাবার সময় সেই রাস্তা ধরে এই কয়েকজন জিন যাচ্ছিল যারা সাহায্য করার চেষ্টা করেও পারেনি। সেই বন্ধুর রূপ ধরে রাশেদ ভাইয়ের সাথে দেখা হয়। সেই থেকে তিনি ঘাবড়ে যান এবং পাগলামি তাদের মাধ্যমে শুরু হয়ে যায়। এই জিনদ্বয় ছাড়বে না, এরা কারিন জিন টাইপের। এরা যাবে না এখান থেকে যতদিন পর্যন্ত তাকে আঘাত করে তিলে তিলে না মারা যায়। অনেক প্রসিডিউরের মাধ্যমে তারা যেতে রাজি হয় এবং এই শর্তে রাজি হয় যে তিনি মাফ চাবেন, ওখানে যে স্বীকার করবেন সব। তিনি যায় ওই এলাকাতে, অনেক কষ্টে খুঁজে বের করেন সেই পরিবার। প্রায় 1 মাস যাবত, ওই 1 মাসের মধ্যে রাশেদ সাহেব অনেক কিছু ফেস করেন তার জীবনের, যেগুলি লেখা সম্ভব না। ছেলের শোকে ওই বাবা নাকি 5 বছর পরেই মারা গিয়েছিল, তাই তার মার কাছে এবং তার বোনদের কাছে মাফ চাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তাদের কাছে মাফ চেয়ে আসা হয়, তার কবরের স্থানে যে কবরস্থানে জিয়ারত করে ওইখানে মাফ চেয়ে আসা হয়। কিন্তু ততক্ষণ পর্যন্ত মানে এটা হচ্ছে তাদের শর্ত যে মাফ না চাওয়া পর্যন্ত তারা মানে এখানে যেতে হবে এবং মাফ না দেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো
অলমোস্ট তারা অপ্রত্যাশিতভাবে ওই জায়গায় যায় এবং অলমোস্ট সবাইকে ঘাবড়ে, মানে সবাই খুব অবাক হয়ে যায় তারা কোথা থেকে আসছে। তো 3বার যাওয়ার পরে তাকে মাফ করে দেওয়া হয় সেই পরিবার থেকে, এবং প্রায় 6 মাস তাকে আসা যাওয়ার মাধ্যমে মানসিক কষ্টে এবং শেষমেশ সেই কবরে মাফ চাওয়ার পর তার রক্ষা হয়। সেই জিনটা চলে যায় এবং বলে যায় কারো ক্ষতি যদি তাদের চোখে পড়ে এবং এটা তারা দেখে অথবা না দেখে আঘাত করতে পারে। তো পরবর্তী সময় সেই জিনদের যে একজন স্পেশাল একজন প্রধান যে জিনটা তাদের বাসায় অ্যাটাক করেছিল রাশেদ সাহেবকে, সেই জিনের সাথে পরবর্তী সময় রেফাত ভাইয়ের কথা হয় এবং ওইখানে তারা ওয়াদা করে যায় তিনি আর তাদের বাড়িতে আসবে না, ডিস্টার্ব করবে না, কিন্তু তাদেরকে আমল করতে দিয়ে যান, তাদেরকে নামাজ কালাম পড়তে দিয়ে যান, যেটা রাশেদ ভাইয়ের মধ্যে ছিল না। তো যাই হোক, এটা ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলায় আছেন। আমার নাম রিপন, আমি লালমিহাট থেকে বলতেছি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা আমাদের লালমিহাট জেলার কালীগঞ্জ উপজেলার একটি অত্যন্ত গ্রামের একটি ঘটনা। আর ঘটনাটার সময়কাল ছিল 1990 সালে। আজ থেকে প্রায় 38 বছর আগের ঘটনা, 38 থেকে 36 বছর ঘটনা আগের ঘটনা। তো আনুমানিক আসলে সময়টা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, তবে 1988 থেকে 1990-এর মাঝামাঝি সময়ের একটি ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। আর সঙ্গত কারণে যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা উল্লেখ করতে মানা করেছেন, এই জন্য আমি তার নাম ঠিকানা বলতেছি না। তবে তিনি যার ঘটনা শেয়ার করেছেন তার নাম ছিল হচ্ছে মুস্তাক আহমেদ, আর সবাই তাকে মুস্তাক বলেই চিনে। তো যেহেতু ঘটনাটা আজ থেকে প্রায় 36 থেকে 38 বছর আগের, তো সেই সময়ে ওই মুস্তাকের বয়স ছিল মাত্র 21 বছর বয়স। সেই সময় সে 21 বছর বয়সী একটা যুবক ছিল, যদিও এখনও সে বেঁচে আছে এবং সে বেশ বয়স হয়ে গেছে এখন আর তার। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো ওই মুস্তাক, ওনাকে আমরা মুস্তাক চাচা বলেই সম্বোধন করি। তো ওনার বাসা ছিল কালীগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের। তো সেই গ্রামে যখন তিনি ছোট ছিলেন, বিশেষ করে যখন তার বয়স 21 ছিল, সেই সময়ে তাদের গ্রামে একটা পুকুর ছিল। তো গ্রামের মাঝখানে সেই পুকুরটা ছিল এবং পুকুরের চারপাশে সে সময় আসলে বড় বড় কদম গাছ ছিল এবং বট গাছও ছিল। বট গাছ বেশি ছিল না, তবে বড় বড় কদম গাছগুলো বেশি ছিল। তো দিনের বেলাতে দেখা যায় যে এলাকার বাচ্চা কাচ্চারা বা এলাকার মানুষেরা সেই পুকুরের পানি ব্যবহার করে বা সেই পুকুরের আশেপাশে বাচ্চারা খেলাধুলাও করে। তো দিনের বেলাতে মানুষেরা সেই পুকুরের আশেপাশে যাওয়া বা সেই পুকুর থেকে পানি নেওয়া, এগুলো সব কিছুই নর্মাল ছিল। কেউ আসলে ভয় পেত না বা পুকুরে আসলে ভৌতিক কোনো কিছু ঘটে এই ধরনের বিষয়গুলো কেউ উপলব্ধি করে না দিনের বেলা। তবে তারপরেও গ্রামের মধ্যে একটা কথা খুবই প্রচলিত যে এই পুকুরের মধ্যে যদি রাতের বেলা কেউ আসে তাহলে নাকি সে নিজের নাম শুনতে পায়, বলতে তার নাম ধরে কেউ ডাকে, এবং যখনই আসলে সেই নাম ধরে যে ডাকে এটা যদি সে খোঁজ করতে যায় বা পিছনে তাকায় এবং যদি জানতে চায় যে আসলে কে, তাহলে না তাদের সাথে নাকি বিভিন্ন ধরনের অলৌকিক কিছু ঘটনা ঘটে। তো এগুলো চলে আসতেছিল নর্মালি রাত্রেবেলা। কেউ আর কি ওই পুকুরে দেখা যায় যে ভয়ে আর কি যায় না। তো দেখা যায় ওই এলাকার যারা হলো বসবাস করেন, তো ম্যাক্সিমাম বাড়িতে আসলে টিউবওয়েল ছিল না। তবে যাদের একটু টাকা পয়সা ছিল, বলতে যারা টিউবওয়েল হলো নিজস্বভাবে স্থাপন করেছে, শুধুমাত্র তারা টিউবওয়েল ব্যবহার করে। কিন্তু গ্রামের দেখা যায় যে অনেক গরিব মানুষ থাকার কারণে তো দেখা যায় যে অনেকেই আর কি টিউবওয়েলটা ব্যবহার করে না। তো তারা পুকুরের পরিষ্কার পানি সংগ্রহ করে, দিনের বেলা পরিষ্কার পানি সংগ্রহ করে বাসায় নিয়ে রাখে এবং সেগুলো আর কি ফুটিয়ে তারা পান করে। এভাবেই আসলে চলে আসতেছিল সেই গ্রামের সমাজ জীবন বা গ্রামীণ জীবন। তো
এই মুস্তাক যার ঘটনা আমরা বলার জন্য এখন বলতেছি, তো ইনি আসলে এই বিষয়গুলো শুনতেন কিন্তু আসলে কখনো বিশ্বাস করতেন না যে রাতের বেলা পুকুরের পাড়ে যাওয়া যাবে না বা এই ধরনের সমস্যাগুলো হয়। তো তার আসলে কখনো প্রয়োজনও হয় নাই, তো এই কারণে তিনি কখনো সেই পুকুরের ধারেও যান নাই বা বিষয়টা কখনো উপলব্ধি করেন নাই। কিন্তু সমস্যা দেখা দেয় একদিন। তো একদিন ওনার মা কোনো একটা কাজে বাইরে গেছিলেন। তো বাইরে যাওয়ার কারণে তিনি বাসায় আসতে আসতে বেশ দেরি হয়ে যায়, এবং দেরি হয়ে যাওয়ার কারণে তিনি যে ওই পুকুর থেকে পানি সংগ্রহ করে এনে বাসায় রাখবেন, এই জিনিসটা তিনি আসলে করতে পারেন নাই। তো এটা করতে না পারার কারণে দেখা যায় যে রাতের বেলা যখন তিনি রান্না করবেন, তো সেই সময় দেখা যায় যে পানি নেই। ওনারা পানি নিয়ে এসে যে একটা পাতিলের মধ্যে একটা মাটির কলসের পাতিলের মধ্যে তারা পানি রাখেন, তো দেখেন যে পানি কলসের মধ্যে নেই, শেষ হয়ে গেছে। তো এখানে সেই সময় তো মুস্তাক চাচা সেই সময় ইয়ং ছিলেন, তো ওনাকে বলেন যে পানি তো শেষ হয়ে গেছে, এখন পানি ছাড়া রান্না করব কিভাবে, আর পানি তো আমি দিনের বেলা নিয়ে আনতে পারি না, এখন কি করা যায়। তো এই কথাটা আসলে ওই মুস্তাক চাচাকে বললো ওনার মা। তো মুস্তাক চাচা বললেন যে সমস্যা নাই, আমি তোমাকে পানি নিয়ে আসতেছি, আমাকে কলসটা দাও, আমি পানি নিয়ে আসতেছি। তো যখন জিজ্ঞেস করে যে কোথা থেকে পানি নিয়ে আসবা, পরে বলতেছে কেন, পুকুর থেকে নিয়ে আসবো। তো বলতেছে যে দেখো বাবা, এত রাতে তো পুকুর থেকে পানি নিয়ে আসলে অনেক সমস্যা হয়, গ্রামের অনেক মানুষ অনেক কথা বলে, দরকার নাই পানি নিয়ে আসার, আমি দেখি কারো বাসার টিউবওয়েল থেকে যদি নিয়ে আসতে পারি, যদি কেউ দেয় তা নিয়ে আসতেছি। তো দেখা যায় যে মুস্তাক চাচা বেশ সাহসী ছিলেন এবং তিনি বললেন যে না, তোমার যাওয়া লাগবে না কোথাও, আমাকে কলসটা দাও, আমি পানি নিয়ে আসতেছি। তো বলে রাখা ভালো রাসেল ভাই, এখানে ওই মুস্তাক চাচার বাসার থেকে ওই পুকুরটার দূরত্ব মাত্র 600 থেকে 700 গজ দূরে ছিল, মানে বেশ দূর বলা যায় না, দেখা যায় যে যাওয়া আসাতে 10 মিনিটেই পুকুর থেকে পানি নিয়ে আসা সম্ভব, এত দূর রাস্তা ছিল। তো তিনি তার মা দেখা যায় যে কিছু করার নাই, আসলে রাতও অনেক হয়ে গেছে, প্রায় 10টা বাজে, এখন 10টা না বাজলো 9টা বাজে, এখন আসলে মানুষের বাসায় যে পানি ছিল তারা আসলে কি মনে করে বা কি বলে, তো এই ভয়ে আসলে উনি চিন্তা করলেন যে হয়তো কিছু হবে না। তো দেখা যায় যে ওনার ছেলেকে যেতে আর কি মানা করলেন না, যেহেতু পানির দরকার। তো মুস্তাক চাচা উনি কলস নিয়ে সেই পুকুর পাড়ে গেলেন। তো পুকুর পাড়ে নিয়ে যাওয়ার পর উনি পরিষ্কার পানি নিলেন। উনি যাওয়ার সময় একটা হারিকেন নিয়ে গিয়েছিলেন, ওনার বাসায় হারিকেন ব্যবহার হতো সেই সময়। ওদের আসলে এলাকাতেই কারেন্ট ছিল না, যদিও এখন কারেন্ট আছে কিন্তু বিদ্যুৎ আছে। সেই সময় কোনো বাসাতেই সেই সময় আসলে ওই কালীগঞ্জ থানাতে বিদ্যুৎ আসেনি, বিশেষ করে শুধুমাত্র বাজার এলাকার আশেপাশে বিদ্যুৎ ছিল, কিন্তু গ্রামের মধ্যে কোনো বিদ্যুৎ ছিল না। তো এই কারণে তিনি হারিকেন নিয়ে যান এবং হারিকেন রেখে তিনি পরিষ্কার পানি সংগ্রহ করেন, এবং পানি সংগ্রহ করার পর তিনি যখন পানি নিয়ে আসবেন সেই সময় শুনতে পান তার নাম ধরে কেউ পিছনে ডাকছে। তো এটা শুনে তো তিনি বেশ অবাক হলেন যে কি ব্যাপার, তার নাম ধরে আবার কে ডাকে। এবং তখনই তার এলাকার মানুষদের কথা মনে পড়ে যায় যে আসলে এই পুকুরে আসলে নাকি অনেক রাত করে আসলে নাকি অনেকে নাম ধরে ডাকে, এই কথাটা তিনি শুনতে পান। তো এরপর তিনি চিন্তা করেন যে তিনি কি পিছনে ফিরে তাকাবেন নাকি সামনে এগিয়ে যাবেন। তো যখনই এলাকার মানুষদের ওই বিশেষ কথাগুলো তার মনে পড়ে, তখনই তিনি সিদ্ধান্ত নেন না, পিছনে তাকানো যাবে না। তো তিনি বেশ ভয় পান এবং হেঁটে হেঁটে বাসায় চলে আসেন, এবং বাসায় আসার পর তার মাকে পানিটা দেন। তো এইভাবে আসলে রাসেল ভাই বেশ অনেক কয়েকদিন পার হয়ে যায়, এবং একই রকম ভাবে প্রায় একদিন সেম সমস্যার সম্মুখীন হয় ওই ওনার মা, যে উনি বাইরে থেকে বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে যায়, এই কারণে তিনি পানি আনতে পারেন নাই। তো সেম ভাবে ওই মুস্তাক চাচাকে দেন যে বাবা পানি নিয়ে আয়। তো উনিও সেম ভাবে দেখা যায় যে হারিকেন নিয়ে সেই পুকুরে যান এবং পানি নেওয়ার জন্য। এবং পানি নেওয়ার পরে যখন তিনি বাসার দিকে রওনা দেবেন, সেই সময় তিনি সেম ভাবে আগের মতো করে কেউ একজন মেয়েলি কণ্ঠে তার নাম ধরে রাখতেছে। কিন্তু সেদিন এর আগে প্রথমবার যখন তার সাথে এরকম হয়েছিল, সেদিন শুধুমাত্র একবার তার নাম ধরে ডেকেছিল, কিন্তু আজকে
টানা সময় অন্তর অন্তর তাকে প্রায় 7বার তার নাম ধরে ডেকেছে। তো যত কারণে আসলে অনেকবার নাম ধরে ডাকার কারণে তিনিও কনফিউশনে পড়ে গেছেন যে আসলে এটা কোনো মানুষ তার নাম ধরে ডাকলো। যদিও কন্ট্রাক্টর মহিলা ছিল, তো তিনি চিন্তা করেন যে হয়তো কেউ বিপদে পড়েছে বা হলো তার পরিচিত কেউ, না হলে তো এতবার সময় ধরে তাকে তার নাম ধরে ডাকার কথা না। তো তিনি কৌতূহল সামলাতে না পেরে তিনি যখন পিছনে ফিরে তাকান, তিনি দেখতে পান যে ওই পুকুর পাড়ের অপোজিটে একটা বড় কদম গাছ আছে। সেই কদম গাছের নিচে একটা সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং সে মোটামুটি দূর থেকেই দেখতে পাচ্ছে, মেয়েটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে যে সাদা শাড়ি পরা, তার চুলগুলো হালকা বাতাসে উঠতেছে, একদম স্পষ্ট দেখতে পাচ্ছে। তখনও পর্যন্ত সে চিন্তা করতে পারতেছে না যে বেশ অন্ধকার রাত, এই রাতে আসলে একজন মানুষ ওই কদম গাছের নিচে থাকলে তাকে আসলে কখনোই দেখা সম্ভব না। কিন্তু সে যখন সেই মেয়েটার দিকে তাকাচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে এটা কোনো অন্ধকার রাত নয়, এটা যেন একটা গোধূলি রাত, যেটাতে যেই পর্যাপ্ত আলো আছে এবং সেই আলোতে সেই মেয়েটাকে সে দেখতে পাচ্ছে। তো তার কোনো সেন্স নেই যে এটা আসলে অনেক রাত, বিশেষ করে আর রাত 9টা মানে গ্রামের রাত মানে অনেক রাত। তো তার এটা কোনোভাবেই দেখার কথা না সেই কদম গাছের নিচে কোনো মানুষকে, কিন্তু সে দেখতে পাচ্ছে। তো সে কোনো কিছু চিন্তা না করে সে কদম গাছের দিকে এগিয়ে গেল এবং সে সত্যি সত্যি দেখলো যে কদম গাছের নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং সে বেশ সুন্দর দেখতে এবং সে সাদা শাড়ি পরা। তো যখন দেখলো যে সেই মেয়েটাকে, এবং সে দেখলো যে সেই মেয়েটাকে চেনে না এবং তাকে জিজ্ঞেস করলো যে কে আপনি, আপনি আমাকে ডাকতেছেন কেন, আর আপনি আমার নাম জানেন কি হবে? তো সেই মেয়েটা বলতেছে যে আমি সবার নাম জানি। আচ্ছা, তোমাকে ডাকেছি একটা কারণে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তো এখানে মুস্তাক চাচা বলেন যে কি সাহায্য? তো সেই মেয়েটা বলে যে আসলে আমি হলো আমার বাসার রাস্তাটা ভুলে গিয়েছি, আমি বাসায় পৌঁছাতে পারতেছি না, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারেন? তো তখন মুস্তাক চাচা জিজ্ঞেস করে যে আপনার বাসা কোথায়? তো ওই মেয়েটা তখন বলে, মানে ওনার হলো মুস্তাক চাচার যে গ্রামটা আছে তার, আর ওই মেয়েটা যে গ্রামের নাম বলে সেটা তার পাশের গ্রাম। তো সে বেশ রাস্তাগুলো চিনে, সবকিছু তার মুখস্থ। সে বলে যে হ্যাঁ চিনি তো। তো বলে যে ওই এলাকায় আমার বাড়ি, আমাকে একটু দয়া করে সাহায্য করবেন। সেই মেয়েটা আর কি এক কথা খুবই অনুনয় বিনয় করতেছে এবং তার কথা বলার স্টাইল বা আচার আচরণ সবকিছু যেন তাকে মুগ্ধ করতেছে। এবং সে আসলে না বলা সত্ত্বেও, যেহেতু তার মাকে পানি আনতে বলেছিল এবং সে পানি নিয়ে যাওয়ার পরে সে রান্না বান্না বসাবে, তারপরে খাওয়া দাওয়া করবে, বিষয়টা এরকম ছিল। কিন্তু সে আসলে ভুলেই গিয়েছিল যে সে পানি আনতে আসছিল এবং সেই মেয়েটার কথার জালে, এক ধরনের মায়ার জালে সে বশ হয়ে যায়, বিষয়টা এরকম। এবং সে শুধু হ্যাঁ হ্যাঁ বলতেছে, হ্যাঁ আমি সাহায্য করতে পারবো, চলেন, এইভাবে বলতেছিল। তো রাসেল ভাই এইভাবে প্রায় সেই মেয়েটা সামনে সামনে যাচ্ছে এবং ওইখানে হলো মোস্তাক চাচা পিছনে পিছনে যাচ্ছে এবং পরবর্তীতে দেখা যায় যে মোস্তাক চাচা বলে যে আমি সামনে সামনে আসতেছি, আপনি পিছনে পিছনে আসেন। তো এইভাবে প্রায় অনেকক্ষণ চলার পর যখনই তারা ওই গ্রামে পৌঁছানোর পর যখন ওই নির্দিষ্ট যে জায়গা বলেছিল সেটা হলো ওই মোস্তাক চাচা চিনে, এবং তিনি যখন ওইখানে পৌঁছায়, তো ওখানে যাওয়ার পর তিনি দেখতে পান যে এটা একটা পরিত্যক্ত একটা কবরস্থান। তো তিনি বেশ অবাক হয়ে যান যে এই মেয়ে আমাকে কবরস্থানের ঠিকানা দিয়ে এখানে নিয়ে আসলো, ব্যাপারটা তো বুঝলাম না। তো এটা বলে যখন জিজ্ঞেস করলো যে কি ব্যাপারে আপনি এখানে নিয়ে আসলেন কেন, এ কথা বলে যখনই সে পিছনে তাকায় সে কাউকে দেখতে পায় না, আশেপাশে সে কাউকে দেখতে পায় না রাসেল ভাই। এবং সে বেশ ভয় পেয়ে যায় এবং ওই মেয়েটার নাম ধরে সে ডাকাডাকি করতে থাকে যে আপনি কোথায় গেলেন, সামনে আসেন, আপনি কি রাস্তা ভুলে গেলেন নাকি, মানে এই ধরনের বিভিন্ন কথা জিজ্ঞেস করলেন, কিন্তু কোনোভাবে কোনো জায়গা থেকে কোনো রিপ্লাই আসতেছে না। তো এটা দেখে তিনি বেশ বিরক্ত হয়ে যান এবং তিনি অনেকক্ষণ থাকেন এবং ভয়ও পান যে একলা একটা কবরস্থানে তিনি চলে এসেছেন, বেশ ভয় পেয়ে যান এবং তিনি এক মুহূর্ত সেখানে দেরি না করে তিনি সেই পুকুর পাড়ের দিকে আবার পুনরায় ফেরত যান। এবং পুকুর পাড়ে যখনই তিনি ফেরত যাওয়ার পর যখনই সেই পানির কলসটা তিনি সাথে নেন এবং হারিকেনটা নিয়ে যখনই বাসার দিকে রওনা দেবেন, সেমভাবে পিছন দিকে তার নাম ধরে ডাকা শুরু করে
ওই আগের মেয়েটা, এবং একইভাবে সে দেখতে পায় সেই কদম গাছের নিচের মধ্যে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে এবং তাকে ডাকতেছে। তো রাসেল ভাই তিনি এত পরিমাণ ভয় পেয়ে যান এবং তিনি কোনো কিছু চিন্তা না করে বাড়ির দিকে দৌড়াতে থাকেন, এবং দৌড়ে দৌড়ে বাড়িতে যখন পৌঁছান, বাড়িতে পৌঁছানোর পর তার মা সমস্ত ঘটনা খুলে বলেন, এবং তার মা দেখেন যে মোস্তাক চাচার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর চলে এসেছে, এবং সেদিন রাতে আসলে ওই মুহূর্তে ডাক্তার বা কবিরাজ কোনো ম্যানেজ করা সম্ভব না। তো এইভাবে দেখা যায় যে মোস্তাক চাচা নাকি সারা রাত প্রলাপ বকেছিলেন এবং তার জ্বর কোনোভাবেই কমতেছিল না, এবং পরের দিন মোস্তাক চাচার মা উনি হলো এলাকার একজন হুজুরকে নিয়ে আসেন, এবং হুজুরের মাধ্যমে তিনি পানি পড়া এবং তাবিজ দেন। এরপর রাসেল ভাই ওই মোস্তাক চাচা সুস্থ হন। তো এরপর থেকে নাকি ওনারা চেষ্টা করেছেন যে দিনের বেলাতে পুকুর থেকে পানি সংগ্রহ করার, এবং পরবর্তীতে রাসেল ভাই ওনারা টাকা জমিয়ে একটা টিউবওয়েল বসান যাতে করে ওই পুকুরে যেতে না হয়। তো এর পরবর্তী থেকে ওই মোস্তাক চাচার সাথে নাকি আর কোনো ধরনের ঘটনা বা কোনো ধরনের সমস্যা নাকি হয়নি। তো ওই মোস্তাক চাচা এখনও বেঁচে আছেন, তিনি এই ঘটনাটা শেয়ার করেছেন আমার কাছে। তো আমার কাছে এই ঘটনাটা বেশ ভালো লেগেছে, এই কারণে আমি ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। তো যদি ঘটনাটা ভালো লাগে থাকে রাসেল ভাই, তাহলে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।